ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসের বেসিকটা আমরা আলোচনা করব, সেটা হলো এডুকেশন নিয়ে আমাদের আজকের আলোচনা। এডুকেশন চ্যাপ্টারটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। তো আমরা অনেক গার্ডিয়ানরা এই টপিকটা নিয়ে খুবই যথেষ্ট আগ্রহ থাকে। একটা বাচ্চার কিভাবে মানে শিক্ষার পরিবেশটা তার অনুকূলে থাকবে কিনা এটা যাচাই করার জন্য অনেক সময় অ্যাস্ট্রোলজারদের কাছে প্রশ্ন করেন গার্ডিয়ানরা, যে বাচ্চাটা পড়াশোনা করবে কিনা বা কোনো বাধা আছে কিনা বা তার রেজাল্ট কেমন হতে পারে বা উচ্চশিক্ষা কেমন হবে, এই সার্বিক বিষয়টাই আমরা জাজ করার চেষ্টা করব আজকে। আমরা এডুকেশন দিয়ে শুরু করলাম, আমরা এখন থেকে বললাম টপিক বেসড আলোচনা হবে, ধীরে ধীরে বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো তার মধ্যে আজকের বিষয়টা হলো এডুকেশন। এখন এডুকেশনকে দেখতে গেলে আমাদের কি কি বিষয় দেখতে হবে, সেটা আমরা একটু লিখে নেব। তাহলে আমাদের প্রথমে কয়েকটা টপিকস আমরা পয়েন্ট আউট করতে পারি। নাম্বার ওয়ান, সেটি হলো দেখুন, কোন রাশি দেখে শিক্ষা বিচার করতে হবে, নিয়মাবলীগুলো আমরা এখন আলোচনা করব। বিএনএন প্রক্রিয়ায় আমরা প্রথমে দেখব কি, যে স্যার জীবলগ্ন কখন থেকে। কখন আরম্ভ হয়েছে স্যার? এই যে মাত্র শুরু হলো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি দেখবো তাহলে, যে জীবলগ্ন, জীবলগ্ন কি আমরা অলরেডি জানি, যে জুপিটার যেখানে বসে আছে ওই রাশিটাই হচ্ছে জাতকের জন্য জীবলগ্ন, সেটা জাতিকা হোক আর জাতক হোক, যাই হোক। তো সেই জীবলগ্ন থেকে চতুর্থ ভাব কোন রাশি সেটি আমাদের দেখতে হবে। তাহলে আমরা যদি পয়েন্টারটা লিখি যে জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, আপনারা লিখে নিতে পারেন আমি লেখার সাথে সাথে। জীবলগ্ন সাপেক্ষে বা জীবলগ্ন থেকে আমরা সাপেক্ষে চতুর্থ ভাব কোন রাশি এটি দেখতে হবে আমাদের। চতুর্থ ভাব কোন রাশি, এখানে রাশির প্রাধান্য খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা রাশি কিন্তু এক একটা ক্যারেক্টারকে ইন্ডিকেট করে। তাহলে জীবলগ্ন থেকে বা জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব কোন রাশি সেটি আমাদের দেখতে হবে, এটা নাম্বার ওয়ান। এবার আমরা 2 নম্বর পয়েন্ট যদি বলি, 2 নম্বর পয়েন্টটাকে আমরা এভাবে লেখার চেষ্টা করি। 2 নম্বর দেখব, জীবলগ্ন থেকে চতুর্থপতি কোন রাশিতে রয়েছে। তাহলে সেই চতুর্থপতি কোন রাশিতে রয়েছে, ঠিক আছে, কোন রাশিতে রয়েছে এটি আমাদের দেখতে হবে। নাম্বার থ্রি, শিক্ষার কারাগ্রহ বুধ কোন রাশিতে আছে। তাহলে আমরা বলতে পারি শিক্ষার, আচ্ছা, বিএনএন প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে আমরা জানি শিক্ষার কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে শিক্ষার কারক গ্রহ বুধ কোন রাশিতে রয়েছে এটি আমাদের দেখতে হবে। তাহলে জীবলগ্ন থেকে চতুর্থ ভাব কোন রাশি, নাম্বার ওয়ান। নাম্বার টু, চতুর্থ পতি কোন রাশিতে রয়েছে। নাম্বার থ্রি, শিক্ষার কারগ্রহ বুধ কোন রাশিতে রয়েছে। তো এখন মানে এটা তো দেখবোই, এখন আমরা কি দেখবো, যে শিক্ষা বিচার করতে গেলে বা আহ, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই কোন কোন রাশির সংযোগ দরকার, তারপরে বুধের সাথে গ্রহের কম্বিনেশন আমরা জানবো, কোন বুধের সাথে কোন কোন গ্রহের কম্বিনেশন থাকলে কেমন কেমন রেজাল্ট হবে সেটি আমরা যাব। ওকে, এগুলো হচ্ছে আমাদের শিক্ষাকে জাজ করার জন্য মানে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে এটি। আচ্ছা, তার আগে আরেকটি বলে দিই, এই যে শিক্ষার যে কারগ্রহ বুধ, সেই বুধের বলবত্তা কেমন সেটি আমাদের দেখতে হবে। বুধ কি নিচ স্থান, উচ্চ স্থান, শত্রু ক্ষেত্রে আছে না মিত্র ক্ষেত্রে আছে না স্বক্ষেত্রে রয়েছে, এবং বুধ কারোর সাথে সাইন এক্সচেঞ্জ করেছে কিনা। হ্যাঁ, আবার বুধ কম্বাস্ট কিনা, কিংবা দেখা যায় কি বুধ আপনার এই যে কি বলে, বুধের দ্বাদশ এবং দ্বিতীয় বা সমসপ্তমে কোনো গ্রহ আছে কিনা, মানে সেটার বলবত্তা কেমন, সে কি এই যে শক্তিশালী নাকি দুর্বল সেটা আমাদের দেখতে হবে। দেখুন এখানে একদম বেসিক কথা, সেটা হলো কারগ্রহ বুধ যদি কি দুর্বল থাকে, ম্যালিফিক হয়ে যায়, ঠিক আছে, তখনই আমাদের কিন্তু শিক্ষাটা ভালো হবে না। দেখবেন শিক্ষায় তার বাধা হবে, শিক্ষাটা মানে অনুকূল পরিবেশ পাবে না, প্রতিকূল পরিবেশে তাকে বড় হতে হবে, বা শিক্ষায় ব্রেক অফ স্টাডি থাকতে পারে, বিভিন্ন কারণে ফেল করে পরীক্ষায় ইয়ার লস হয়ে যাওয়া। হ্যাঁ, তারপরে অথবা তার শিক্ষা হলেও শিক্ষার মানে ইকোনমিক সাপোর্টটা অনেক সময় থাকবে না। মানে শিক্ষা রিলেটেড যা কিছু প্রবলেম আছে সব প্রবলেমগুলো দেখা দেবে যদি বুধ উইক থাকে। এখন আমরা জানি যে বুধ
বা যে কোনো গ্রহ উইক থাকার অনেকগুলো সূত্র অলরেডি আগে পড়ানো হয়েছে, আবার একটু রিপিট করে দিচ্ছি। কোনো গ্রহ দুর্বল কখন হয় বা সবল কখন হয়? দুর্বল হওয়ার জন্য আমরা যেটা দেখি সেটি হলো যে গ্রহটা নিচস্থ আছে কিনা, নাম্বার ওয়ান। জাস্ট এ মিনিট। ওকে, তাহলে জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, এবং আমরা নিচস্থ, তাহলে একটা গ্রহ দুর্বল হয় কেন? স্যার, স্যার চতুর্থ ভাবটা বললেন ফার্স্টে, জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব কোন রাশিতে রয়েছে, মানে এটা একটু যদি বলেন। মানে ধরুন কারোর মেষ লগ্ন, বৃহস্পতি আছে, চতুর্থ ভাব পড়ছে, তাহলে হচ্ছে মেষ, বৃষ, কর্কট। কর্কট, কর্কট। সিংহ। হ্যাঁ, হ্যাঁ। কর্কট মিথুন। হবে। হ্যাঁ, কর্কট। ওটা এইবার চতুর্থ ভাব কোন রাশিতে হয়েছে, ওই ওই রাশিটাই ধরবো। হ্যাঁ, 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 কর্কট। না, রাশিটা চতুর্থ রাশিটা। চতুর্থ ভাবের পতি হচ্ছে চন্দ্র। এটা তো আমরা না না, দেখাবো, ঠিক চন্দ্র আছে। তো সেক্ষেত্রে বলে, পরেরটাই বলছে চতুর্থ পতি কোন রাশিতে, দ্বিতীয় পয়েন্টে। সেটা তো পরের পয়েন্ট, আমি বলছি ফার্স্ট পয়েন্টটা। চতুর্থ পতি ঠিক কোন আছে, রাশিতে ঠিক আছে, রয়েছে, এটা হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট রাশি, ধরলেন। রাশিটাই দেখবো। ফার্স্ট পয়েন্টটা। রাশিটাই দেখবো, ঠিক আছে। আচ্ছা, দেখতে থাকুন, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা বলছিলাম হ্যাঁ যে স্যার। আমাদের গ্রহ নিচস্থ কখন হয়। স্বাভাবিকভাবে আমরা মানে ট্রেডিশনাল প্লাস বিএনএন দুটো প্রক্রিয়াকে আমরা কম্বাইন করে দেখতে পারি। একটি গ্রহ যদি নিচস্থ থাকে, কি ব্যাপার অনলাইনে আসছে না কেন? আচ্ছা, তাহলে একটি গ্রহ যদি নিচস্থ থাকে, শত্রু ক্ষেত্রে থাকে, বা শত্রু গ্রহ দ্বারা যুক্ত থাকে, যুক্ত কিংবা শত্রু গ্রহের দৃষ্টি পায়, হ্যাঁ, সর্বসপ্তম দৃষ্টি আর কি, বা বলতে পারি আমরা শত্রু গ্রহের দৃষ্টি যদি থাকে, রাহু কেতু দ্বারা পাপকর্তারিতে যদি পড়ে যায়, পাপকর্তারিতে থাকে, ঠিক আছে, বা কোনো অশুভ গ্রহের সাথে ক্ষেত্র বিনিময় করে, ঠিক আছে, এই সকল ক্ষেত্রে সবসময় গ্রহটা দুর্বল হয়ে যায়। বা কম্বাস থাকে, দগ্ধ, আমরা দগ্ধ বলতে পারি। দগ্ধ, দগ্ধ, দগ্ধ হলেও এটা আমরা এটাকে নেগেটিভ ভাবেই ধরবো। ঠিক আছে, তাহলে নিচস্থ শত্রু ক্ষেত্রে শত্রু গ্রহ দ্বারা যুক্ত, শত্রু গ্রহের দৃষ্টি পাপকর্তারিতে, আম পাপকর্তারিতে থাকে অথবা দগ্ধ থাকে, অথবা উচ্চস্থ থেকে যদি বক্রী হয়ে যায়, উচ্চস্থ অবস্থানে থেকে যদি বক্রী হয়ে যায়, তাহলে উচ্চস্থ ফলের কি হয়? নষ্ট হয়ে যায়। স্যার,
হ্যাঁ, 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 বলুন। কম কম্বাস্ট যেটা বলছেন, এটা কি মানে সূর্য থেকে 10 ডিগ্রির নিচে থাকলে ধরবো নাকি না, ছ না, 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 ডিগ্রির নিচে? আমরা বুধ তো সূর্যের সাথে খুব মানে রিলেটেড, যদিও বা বুধের কম্বাসশন অনেকেই এটা হিসেব করে না। তারপর আমরা হুম। 3 ডিগ্রি মানে 3 ডিগ্রির নিচে ব্যবধান যদি একটু কম হয় তাহলে কিন্তু কিছুটা দগ্ধ হবে। ঠিক এটা আছে। কি সবার ক্ষেত্রে না শুধু বুধের জন্য? না, বুধের জন্য শুধু। বাকিদের ক্ষেত্রে আচ্ছা, আর অবশ্যই এমনি আমরা বাকিদের ক্ষেত্রে আমরা একদম মিনিমাম ডিফারেন্স আমরা 6 ধরবো, ঠিক আছে, 6-এর ওকে স্যার, ওকে। বেশি হতে ওকে হবে। স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই অবস্থানে যদি থাকে, খেয়াল করি আমরা বলছি নিচে। পাপ কর্তার সঙ্গে নাকি থাকে, যেটা লিখেছেন পাপ পাপ কর্তারিতে? কর্তারিতে থাকে, পাপ কর্তারি বলতে রাহু কেতু অথবা অশুভ গ্রহের মাঝখানে যদি থাকে বুধ। ঠিক আছে। তাহলে এগুলো থাকলে কি হয়, একটা গ্রহ দুর্বল হয় বা দগ্ধ থাকে, বা উচ্চস্থ থেকে যদি বক্রী হয়, অথবা কোনো ক্ষেত্র বিনিময় বলতে কার সাথে ক্ষেত্র বিনিময় হবে? অশুভ গ্রহের সাথে যদি ক্ষেত্র বিনিময় হয়। অশুভ গ্রহের সাথে যদি ক্ষেত্র বিনিময় হয়, এটা একটা পয়েন্ট আমরা হিসেব করতে পারি। আর একটা পয়েন্ট বলা যেতে পারে যে আমাদের দৃষ্টিতে আমরা বলেছিলাম 6, 8, 12 পতির সাথে যদি 6, 8, 12 পতি যদি দৃষ্টি থাকে, 6, 8 এবং 12 পতির যদি সংযোগ কিংবা দৃষ্টি, ঠিক আছে, বা ক্ষেত্র বিনিময়, আহ, বিনিময় ক্ষেত্র বিনিময় অথবা তাহলে সংযোগ দৃষ্টি ক্ষেত্র বিনিময় অথবা মানে মধ্যে থাকে, হ্যাঁ, যেটাকে পাপ মধ্যে বলে হয়, কি মধ্যে থাকে, তাহলে সেই গ্রহটা কি হবে, দুর্বল হবে বা অশুভ হয়ে যায়। এগুলোকে পয়েন্ট আকারে লিখতে পারেন সব। তাহলে এগুলো ছাড়া আমাদের আর কেন কিন্তু মানে আরো যদি গভীর পর্যায়ে বলেন তাহলে আমরা বলতে পারি এই 6, 8, 12 পতির নক্ষত্রে যদি থাকে, মানে অশুভ গ্রহের নক্ষত্রে যদি অবস্থান করে। পাপ গ্রহের মধ্যে থাকে না, পাপ গ্রহের হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। না বুঝলে বলুন, আমি এখানে মানে একটু গভীরতা আছে, এখানে অনেক কিছুই বোঝার আছে। দেখুন, নিচস্থ বুধ কোথায় নিচস্থ হয় আমরা অলরেডি জানি, বুধ নিচস্থ হচ্ছে মীন রাশিতে, ঠিক আছে। মীন রাশিতে বুধ নিচস্থ হয়, ঠিক তার উল্টো শুক্র সেখানে উচ্চস্থ হয়। আবার শুক্র নিচস্থ হয় কোথায়? ঠিক তার অপোজিট, মানে কন্যা রাশিতে নিচস্থ হয়, কিন্তু বুধ কন্যা রাশিতে আবার উচ্চস্থ হয়। তো সেই বুধ যদি নিচস্থ মানে কন্যা রাশি মিনে থাকে তাহলে অবশ্যই বুধ দুর্বল। তো সেক্ষেত্রে কারো বুধ যদি মিনে থাকে তাহলে আমরা তার লেখাপড়াটা কি স্মুথলি যাবে না, এটা আমরা আপাতত ধরে নিতে পারি। স্মুথলি যাবে না, ভালোভাবে হবে না। গেল, এরপর আসুন শত্রু ক্ষেত্রে। শত্রু ক্ষেত্রে বলতে কি, বুধের যদিও বা আপাতভাবে কোনো শত্রু নেই, তারপরে কিছু গ্রহ অ্যাকচুয়ালি শত্রুতা থাকে কিছুটা, যেমন বৃহস্পতির সাথে বুধের একটা শত্রুতার সম্পর্ক থাকে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি। তাহলে আমরা যদি মীন রাশিতে এমনি শত্রু ক্ষেত্র, সেখানে অবশ্যই বুধ নিচস্থ হয়। আবার শত্রু গ্রহ দ্বারা যুক্ত যুক্ত বলতে যেমন যদি বুধের সাথে যুক্ত থাকে, অথবা মানে ম্যালেফিক যে প্ল্যানেট গুলো আছে যেমন মঙ্গল কিংবা শনি রাহু কেতু, এদের সাথে যদি যুক্ত থাকে তাও বুধ কি হবে, দুর্বল হয়ে যাবে। শত্রু ক্ষেত্রে আছে বা শত্রু শত্রু গ্রহের সঙ্গে যুক্ত, তাই তো? যুক্ত যুক্ত, হ্যাঁ, শত্রু ক্ষেত্রে অবস্থান অথবা শত্রু গ্রহ দ্বারাই যুক্ত। শত্রু ক্ষেত্রে অবস্থান বা শত্রু গ্রহ দ্বারাই যুক্ত। এখন কোন গ্রহ কার শত্রু মিত্র, এটা তো মানে বেসিক জিনিস, এটা তো আমাদের জানতে হবে সবাইকে, কেমন এটা সহজ। আচ্ছা, যাই হোক, তো এবার আসুন আমরা যেটা বলছিলাম যে নিচস্থ তাহলে শত্রু। আচ্ছা, কে কার শত্রু বা কে কার মিত্র, এই বিষয়টা কি সবার ক্লিয়ার আছে কি, নাকি আমি বলে দেবো আরেকবার? ক্লিয়ার আছে, আপনি আরেকবার তো বলে দিন স্যার। আচ্ছা, বলে দিই। আমাদের বুধেরটা আমি বলবো, শুধু বাকিগুলো বলছি না, সব শুধু বুধেরটা বলবো। বুধের হ্যাঁ। বন্ধু হচ্ছে রবি এবং শুক্র, মনে রাখবেন। বুধের বন্ধু হচ্ছে রবি এবং শুক্র।
আর বুধের শত্রুকে, বুধের শত্রু হচ্ছে আমরা এই মঙ্গলকে। সবচেয়ে মানে যেটা চন্দ্র কেতুকে আমরা সবচেয়ে বেশি শত্রু ধরবো। চন্দ্র এবং কেতু হচ্ছে বুধের শত্রু। আর স্যার সম মঙ্গল। যেহেতু, হ্যাঁ চন্দ্র এবং কেতু হচ্ছে বুধের শত্রু। আর সম, সম বলতে এখানে কখনো বন্ধু কখনো আবার শত্রু এরকম হয়, সেটা হলো বৃহস্পতি, শনি, মঙ্গল এবং রাহু। আচ্ছা, চারটা আমি এখানে একটু দিচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি বন্ধু, ঠিক তারপরেরটাতে বলতে পারি সম, এরপরে বলতে পারি আমরা শত্রু। ঠিক আছে, তাহলে কার উপর হচ্ছে বুধের, এখানে হচ্ছে বুধ। আমাদের আজকের আলোচনা শুধুমাত্র বুধ। আচ্ছা, তাহলে বন্ধু কারা কারা? রবি শুক্র। রবি এবং শুক্র। রবির সাথে তো থাকে অলওয়েজ, তো রবি স্বাভাবিকভাবে একটু বন্ধু হবে। সম কি কি সম? সম হলো আপনার এই যে বৃহস্পতি, শনি, যে কমা দিয়ে যায় শনি, তারপর রয়েছে মঙ্গল, এরপর রয়েছে রাহু, এরা হচ্ছে বুধের সম। কখনো শত্রু কখনো মিত্র হয় পরিস্থিতি ভেদে। আর শত্রু, চরম শত্রুকে চরম শত্রু চন্দ্র এবং কেতু। যেগুলো গ্রহদের শত্রু মিত্র একটি তালিকা আর কি। আবার কিন্তু যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যানেট যেগুলো দেখবো সেটা হলো চন্দ্র এবং কেতুর সাথে যুক্ত আছে কিনা। এগুলো থাকলে স্বাভাবিকভাবেই মন চঞ্চল হয়, কিংবা মনের মধ্যে মানে ব্লকেজ আসে। ঠিক আছে, তাহলে নিচস্থ আমরা বুঝলাম, শত্রু ক্ষেত্রটা বুঝলাম। তাহলে চন্দ্রের ক্ষেত্রে কোনটা? কর্কট। তাহলে কর্কটে যদি বুধ থাকে অথবা দেখা গেল কি কেতু যুক্ত থাকে, তাহলে এই সকল ক্ষেত্রে, অথবা মিনে থাকলে মিনের সম বাঘ মাঝে। নক্ষত্রে থাকে, বা নক্ষত্রে থাকে। হ্যাঁ হ্যাঁ, না নক্ষত্র হচ্ছে 6, 8, 12পতি নক্ষত্র, কেমন? এগুলো হচ্ছে 6, 8, 12পতি। এটাকে আমরা দুস্থানাধিপতি বলি। দুস্থানাধিপতি নক্ষত্রে যদি থাকে তাহলে গ্রহটি দুর্বল হবে। আর যদি গ্রহটি কেন্দ্রপতি বা কোণপতি নক্ষত্রে থাকে তাহলে অবশ্যই সবল হবে। কেন্দ্রপতি কোণপতি কোনগুলো? 1, 5, 9, 1, 5, 9 পতি। ঠিক আছে, এদের নক্ষত্রে থাকলে ওটি স্বাভাবিকভাবে শক্তিশালী হয়। অথবা কেন্দ্রপতি, কেন্দ্রপতি বলতে কি 1, 4, 7 এবং 10। 1, 4, 7, 10 এগুলো হচ্ছে কেন্দ্র, কেন্দ্রস্থ, বা আমরা কেন্দ্রস্থ স্থান বলি। এগুলো খুবই পাওয়ারফুল। এদের নক্ষত্রে যদি থাকে তাহলেও সেটি গ্রহটি সবল হবে, শক্তিশালী হবে, বলবত্তা। বোঝা গেল এতটুকু? কেন্দ্রপতির নক্ষত্রে থাকলে মানে শুভ, হ্যাঁ। শক্তিশালী, তাই তো? তাহলে কেন্দ্র অবলিক কোণপতি নক্ষত্রে থাকলে গ্রহটি শুভ হবে। আর যদি দুস্থানাধিপতি থাকে, মানে 6, 8, 12পতির নক্ষত্রে থাকে, তাহলে অবশ্যই গ্রহটি দুর্বল হবে। ঠিক আছে, এগুলো সনাতন জ্যোতিষে পড়ানো হয়, আমি জাস্ট আলোচনা প্রসঙ্গে বলে দিচ্ছি, আপনি দুটো প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা গেল, তাহলে এটা একটা সিস্টেম। আর আরেকটি ব্যাপার হলো শত্রু গ্রহ দ্বারা যুক্ত। শত্রু বলতে এই যে চন্দ্রকেতু দ্বারা যুক্ত হলেও কিন্তু, সংযোগ হলেও কিন্তু গ্রহটি দুর্বল হবে। আচ্ছা, শত্রু গ্রহের স্যার ট্রাইন দৃষ্টি। কারেকশনও হতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে। আচ্ছা, শত্রু তাহলে গ্রহের, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যেটা আছে 6, 8, 12 পতি, আপনি লিখেছেন 6, 8, 12পতি যার সঙ্গে সংযোগ, দৃষ্টি, ক্ষেত্র বিনিময়, আর নক্ষত্রটা লেখেননি, ওটা লিখে দিই, ওটাকে লিখে নাও ওই যে আমরা অশুভ নক্ষত্র। গ্রহের নক্ষত্র লিখলাম, তো এইটাই তো অশুভ। 6, 8, 12 মানেই তো অশুভ। আচ্ছা। বোঝা গেল? হুম। আচ্ছা। আচ্ছা, তাহলে শত্রু গ্রহের দৃষ্টি, শত্রু বলতে এই যে 6, 8, 12, ঠিক আছে, অথবা রাহু কেতু, হ্যাঁ, অথবা বলতে পারি যে চন্দ্রকেতু, এদের দৃষ্টি যদি থাকে বা সংযোগ যদি থাকে তাহলেও কিন্তু গ্রহটি দুর্বল, মানে বুধ গ্রহ দুর্বল হয়ে যাবে। তো ধরলাম বুধ কেতুর সাথে যুক্ত, তাহলে তো অবশ্যই দুর্বল হবে। অথবা চন্দ্র দ্বারা সমসপ্তমে অবস্থান করছে, তাহলে কিন্তু গ্রহটি দুর্বল হবে। বুধ, ধরলাম বুধ এখানে মানে তার নিজে কোথায় বুধ ধরলাম বৃষতে আছে, ঠিক তার সমসপ্তমে চন্দ্র আছে, তাহলে চন্দ্র বুধের কানেকশন কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে এটা কিন্তু দুর্বল হয়ে গেছে। চন্দ্র যেহেতু দৃষ্টি দিচ্ছে বুধের উপরে,
সমসপ্তম দৃষ্টি, পাওয়ারফুল দৃষ্টি। সকল হুম দৃষ্টির হুম। মধ্যে কিন্তু সমসপ্তম দৃষ্টিটা জোরালো, আমরা বিএনএন সমসপ্তম দৃষ্টিটাই বেশি কাউন্ট করি। তো এই দৃষ্টি থাকলেও কিন্তু গ্রহটি দুর্বল হয়ে যায়, যেহেতু শত্রু গ্রহে দৃষ্টি পাচ্ছে। এই 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 শত্রুতা বলতে ন্যাচারাল এনিমি, কিন্তু এরা প্রাকৃতিক শত্রু। এবার আমরা এটাকে তাৎকালিক শত্রু বলি অনেক সময়, মানে প্রাকৃতিক শত্রু বা নৈসর্গিক শত্রু এক জিনিস, আবার তাৎকালিক শত্রু আরেক জিনিস। তাৎকালিক বলতে বোঝাচ্ছে আমাদের ওই লগ্ন সাপেক্ষে যে 6, 8, 12 পতি রয়েছে অশুভ গ্রহ, তাদের দৃষ্টিও যদি থাকে, তো সেটিও আমরা একটু কাউন্ট করে দেখবো, ঠিক আছে, সমসপ্তম দৃষ্টি। আচ্ছা গেল। এবার অনেকে বেদিকের মধ্যে আবার ওই যে মঙ্গল, এদের দৃষ্টিও আলাদাভাবে বিচার করা হয়, মঙ্গল শনি কিংবা রাহুর দৃষ্টি, হ্যাঁ এগুলোর দৃষ্টি আলাদা আলাদা আছে। যেমন মঙ্গল হচ্ছে 4, 7, 8, হ্যাঁ এগুলো দৃষ্টি থাকে। শনি রয়েছে কত, 3, 7, 10, এগুলো দৃষ্টি 10। রয়েছে। রাহুর হচ্ছে 1, 5, 9 দৃষ্টি, এবং জোরালো হচ্ছে 2 সেকেন্ড, 1, 2, 5, 9, এগুলো জোরালো দৃষ্টি। তাহলে এগুলো যদি থাকে, বিশেষ করে এই কয়েকটি প্ল্যানেটের, মানে নেগেটিভ প্ল্যানেটের, এদের দৃষ্টি পেলেও কাউন্ট করব আমরা। সেক্ষেত্রে আমরা বুধটাকে দুর্বল ধরবো। ওকে। আচ্ছা, আর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে এটাকে শুভ ধরবো। কেমন, শুভ গ্রহের দৃষ্টি পাওয়া, 1, 5, 9 বৃহস্পতির দৃষ্টি, সেটাও আমরা শুভ ধরবো। এবার আসুন পাপকর্তারি। পাপকর্তারি মানে কি? যেমন রাহুকেতুর মাঝখানে থাকতে পারে, অথবা শনি মঙ্গলের মাঝখানে থাকতে পারে, অথবা 6, 8, 12 পতি রয়েছে, এই 6, 8, 12 পতিদের যদি মাঝখানে থাকে, এই যে মধ্যে থাকে আমি লিখে দিয়েছি, মধ্যে বলতে মাঝখানে থাকে 6, 8, 12 পতি। কিসের সাপেক্ষে? লগ্ন সাপেক্ষে বা জীবলগ্ন সাপেক্ষে, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার দগ্ধ তো আমরা বললামই, 3 ডিগ্রি মাঝে যদি ব্যবধান থাকে তাহলে এটি দগ্ধ। আবার উচ্চস্থ থেকে যোগ বক্রিয়, যেমন বুধ হচ্ছে, আমরা জানি বুধ হচ্ছে আপনার এই যে কন্যা রাশিতে উচ্চস্থ হয়, তবে সে রেট্রোগেট আছে। রেট্রোগেট মানে সে আগের রাশিতে চলে আসার চেষ্টা করছে। তাহলে উচ্চস্থ কোনো গ্রহ যদি রেট্রোগেট হয়, তাহলে ওই গ্রহটাকে খুব একটা পাওয়ারফুল ধরা হয় না, কারণ তার উচ্চস্থ পাওয়ারটা কমে যায়, উচ্চস্থের ফলটা সহজে পায় না। সে তো পূর্বের রাশিতে যাওয়ার চেষ্টা করছে, মানে রেট্রোগেট হয়ে আছে বা স্থির হয়ে গেছে। হুম। এই জন্য এটাও পাওয়ারফুল নয়, এটাও আমরা নিচস্থ। তাহলে এইগুলো যদি থাকে, আর একটা হলো অশুভ, আর একটা হলো অশুভ গ্রহের সাথে যদি ক্ষেত্র বিনিময় হয়। অশুভ গ্রহ বলতে কিরকম? 6, 8, 12 পতি। সেই 6, 8, 12 পতির সাথে যদি ক্ষেত্র বিনিময় সম্পন্ন হয় তাহলেও গ্রহটি দুর্বল। আর যদি 6, 8, 12 পতির সাথে সংযোগ হয়, সংযোগ বলতে একই রাশিতে বসে থাকা, কনজাংক্ট তৈরি করা, এটাকে বলা হয় সংযোগ। আর দৃষ্টি অ্যাকচুয়াল অশুভ গ্রহ বলতে আপনি 6, 8, 12 বলছেন, আবার শনি মঙ্গল এদেরকে পাপ গ্রহ বলছেন। শনি মঙ্গল এটা হচ্ছে আলাদা ন্যাচারালি, ডিফারেন্স। ন্যাচারালি পাপগ্রহ, ম্যালেফিক প্ল্যানেট, সেজন্য ওদিক থেকে সেই ন্যাচারালি। আর 6, 8, 12 পতি তো ন্যাচারাল না, 6, 8, 12 পতি হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু চার্ট, হ্যাঁ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু হ্যাঁ, লগ্ন। অ্যাকর্ডিং টু চার্ট আছে, ভাব আর কি, হ্যাঁ, রাশি, অ্যাকর্ডিং যেটা টু ভাব ভাব, ভাব। হাউস অনুযায়ী আমাদের অশুভ, এটা হলো তাৎক্ষণিক, হ্যাঁ। আচ্ছা এবার আসুন, অশুভ গ্রহের যদি কি হয়, ক্ষেত্র বিনিময় হয়, কোন অশুভ গ্রহটা আগে বলেছি এখানে, আর অশুভ গ্রহের নক্ষত্রে যদি অবস্থান করে, আবার আর একটু ডিপে গেলে দেখা যায় অশুভ গ্রহের নক্ষত্রে যদি বিনিময় হয়, ঠিক আছে। অথবা বলতে পারি আমরা এমন একটা নক্ষত্র যে নক্ষত্রে অশুভ গ্রহ সেই নক্ষত্রে আছে, আবার এই বুধ গ্রহটাও সেই নক্ষত্রে, একই নক্ষত্রে আছে, তাহলেও কিন্তু একদম মানে বেশি ডিটেলে গিয়ে এটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক রয়েছে, মানে বললাম তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, অনেক গভীরে একদম যেতে হবে। সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার এটা, হ্যাঁ। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। তো সেটা আরো গভীর, তবে এগুলো দেখলেই চলে, আমাদের অত গভীরে যাওয়ার সময়ও নেই। স্যার, আমি যেটা বলছিলাম, এই যে এতগুলো আছে, তা তো দেখা যাবে ম্যাক্সিমাম গ্রহই তো মানে ইয়ে হয়ে আছে, দুর্বল হয়ে আছে। যদি এতগুলো মানে দেখি আমরা, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম গ্রহই দুর্বল। না, সবগুলো তো যাবে না, সব সূত্র তো একটা গ্রহের ক্ষেত্রে হয় না, হয়তো কারোর জন্য না, দুটা সব সূত্র তিনটা। হবে না। না, আমি হ্যাঁ বলি বিভিন্ন গ্রহ আছে তো, আমি তো ফর্মুলাটা একই ব্যবহার করব প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সেক্ষেত্রে পার্সেন্টেজ দেখা যাবে করতে হবে, সব আমি গ্রহ বুঝতে দুর্বল, পেরেছি। হ্যাঁ। আমি বুঝতে পেরেছি, ওইটা পার্সেন্টেজ করতে হবে। যেমন কোনোটা যদি সব সূত্র মিলে যায় তাহলে এটা 100% অশুভ, তাহলে এটার ফল দান করবে না বা ফল দানের সমস্যা আছে। এবার দেখুন, যতটা কম মিলবে তত পার্সেন্টেজটা কমবে। ধরলাম দুইটা মিলেছে, তাহলে আপনি 20% ধরলেন, মানে 20% অশুভ হবে, বাকি 80% শুভ, ঠিক আছে।
আচ্ছা, এভাবে যত বেশি মিলবে তত বেশি অশুভ হবে, এই হিসাবে এটি সিম্পল ব্যাপার। আর এর মধ্যে অশুভ আছে কিন্তু আবার বৃহস্পতি বা শুভ কোনো গ্রহেরও কিন্তু দৃষ্টি রয়েছে, তাহলে এটা মিক্স আপ রেজাল্ট দেবে, 50-50। এক্স্যাক্টলি। আর যদি শুভ গ্রহের কানেকশন যদি বেশি থাকে কোনো না কোনো ভাবে, তাহলে শুভ ভাবটা বেশি হওয়ার কারণে ওই বলবত্তাও বেড়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অশুভ হওয়ার বা দুর্বল হওয়ার কতগুলো লক্ষণ। এবং সেই সাথে আমরা আবার বিএনএন সিস্টেমটাকে ফলো করব, সেটা হলো দুই, দ্বাদশ এবং সমসপ্তমে যদি কোনো গ্রহ না থাকে, রাহু কেতু ছাড়া, বিশেষ করে ফিজিক্যাল এক্সিস্ট করে এরকম গ্রহগুলো যদি না থাকে, তাহলেও গ্রহটি দুর্বল। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। আমরা সেক্ষেত্রে সূত্রটা আরেকটা বাড়াতে পারি, সেটা হলো 2, 12 এবং 7। তাহলে গ্রহটার দ্বিতীয় কিংবা দ্বাদশে কিংবা সমসপ্তমে যদি কোনো গ্রহ না থাকে, তাহলেও এটার বল বলবত্তা অনেক কম। ঠিক আছে, সেও কিন্তু পজিটিভ রেজাল্ট দিবে না। তাহলে বুধের ক্ষেত্রে যত বেশি নেগেটিভিটি আসবে, বুধ তত বেশি দুর্বল হবে, আর তত বেশি তার রেজাল্ট দান করার ক্ষমতা কমে যাবে। এইটাই হচ্ছে আপনার মানে মুনশিয়ানা, এটাই হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজি হিসেবে আপনার দক্ষতা যত বেশি। কারণ এত সূত্র দেখুন, আপনি যখন শিখে যাবেন তখন আপনি একটা চার্ট দেখলেই আপনি সবগুলো সূত্র আপনি মুহূর্তের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারবেন। তখন আপনার দেখবেন জাস্ট কয়েক মিনিট লাগবে এগুলোকে জাজ করতে। প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা ধীরে ধীরে মানে একদম গুনে গুনে কয়টা সূত্র যাচ্ছে এগুলোকে আমরা প্র্যাকটিসের জন্য গুনে গুনে প্র্যাকটিস করছি। কিন্তু একটা সময় আপনি এতটাই মানে এক্সপার্ট হয়ে যাবেন, দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন সূত্রগুলো যাচ্ছে। স্যার আপনি যেটা বললেন যে 2, 12 এবং 7-এর মধ্যে যদি কোনো গ্রহ না থাকলে গ্রহটি দুর্বল, অ্যাকচুয়াল 12-র তো বেশি ইয়ে নেই, 12 আপনি বলেছিলেন বেশি মানে গুরুত্ব নেই। না, গুরুত্ব সেটা হচ্ছে কানেকশনের জন্য। আমরা যখন যোগ নির্মাণ করব বা যোগ, কোনো গ্রহের যদি সংযোগ বা কি কি যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা 12 কানেকশনকে দুর্বল ধরছি। কিন্তু 12 দুর্বল ধরা মানে এই নয় যে আমি এটাকে টোটালি অ্যাভয়েড করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো আমরা বলেছিলাম যে আমাদের রিয়ার কানেকশনে আমাদের 10% রেজাল্ট দেয়। হ্যাঁ, আর বাকি কিন্তু সেকেন্ডটাই গুরুত্বপূর্ণ, 90% রেজাল্ট দেয়, সমসপ্তম গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আমাদের বলবত্তা সামনে পিছনে এবং তার সমসপ্তমে যদি সাপোর্টিং এ কেউ না থাকে, তাহলে ওই গ্রহটা দুর্বল। এটা হলো অ্যাকর্ডিং টু বিএনএন রুলস, বিএনএন এর সূত্রের মতে। আর এর আগের যে সূত্রগুলো বললাম এটা হচ্ছে আমাদের পরাশরী হোরা বা আমাদের ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজির মতে সেই সূত্র। তো আমরা যখন দুটো সূত্রকে অ্যাপ্লাই করব, তাহলে আমরা বিএনএনটাও অ্যাপ্লাই করলাম, আবার ট্রেডিশনালটা অ্যাপ্লাই করলাম, তাহলে দুটোর কম্বিনেশন হলে আপনার জাজমেন্ট করার ক্ষমতাটা আরেকটু নিখুঁত হবে। কথা কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার গেল ঠিক তার উল্টোটার ক্ষেত্রে কি হয়, গ্রহটা অ্যাক্টিভেট হয়, বেশি সবল হয়, স্ট্রেংথটা বেড়ে যায়। সেটা কি রকম? গ্রহটা যদি উচ্চস্থ থাকে, নাম্বার ওয়ান। গ্রহ যদি মিত্র ক্ষেত্রে থাকে, বন্ধু বন্ধু গ্রহে, যেমন এখানে বুধের বন্ধুকে রবি বা শুক্র, তাহলে শুক্রের ক্ষেত্র কোথায়? তুলা রাশি, আর একটা হলো বৃষ রাশি। বৃষ রাশি। হ্যাঁ, তাহলে বৃষ রাশি বা তুলা রাশিতে যদি থাকে বুধ, তাহলে সেক্ষেত্রে বুধ ভালো শক্তিশালী থাকবে। অথবা সিংহ রাশিতে থাকলেও শক্তিশালী থাকবে, বন্ধু রাশি। ঠিক আছে? অথবা বন্ধু গ্রহ দ্বারা যুক্ত, যুক্ত বলতে আমি একই হাউসে বসে থাকা, মানে রবির সাথে থাকা অথবা শুক্রের সাথে থাকা, এরকম থাকলে পরেও শক্তিশালী হবে। কিংবা রবি শুক্র দ্বারা যদি দৃষ্টি পায়, সমসপ্তম দৃষ্টি যদি পায় বুধ, তাহলে সেক্ষেত্রে বুধ পাওয়ারফুল হয়ে যাবে। আবার যদি পাপকর্তারিতে না থেকে যদি ধরুন শুভকর্তারিতে থাকে, শুভ বলতে আমরা কি বোঝাই, ওই যে কোণপতি এবং কেন্দ্রপতি, এইগুলোকে শুভ ধরা হয়। কোণপতি কেন্দ্রপতি 159 ত্রিকোণপতির মাঝখানে যদি থাকে, তো সেক্ষেত্রেও এটাকে আমরা পজিটিভ ধরবো, শক্তিশালী ধরবো। দগ্ধ যদি না থাকে বা উচ্চস্থ থেকে যদি বক্রী না থাকে, উচ্চস্থই থাকে যদি, তাহলে সেক্ষেত্রে পাওয়ারফুল। আচ্ছা, শুভ গ্রহের সাথে যদি ক্ষেত্র বিনিময় হয়, এরপর হলো শুভ গ্রহের সাথে যদি ক্ষেত্র বিনিময়। আর শুভ গ্রহ কোনগুলো? 159 কিংবা 14710, এগুলো হচ্ছে শুভ গ্রহ, মানে কেন্দ্রপতি এবং কোণপতি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর যদি 6, 8, 12 পতির কোনো সংযোগ দৃষ্টি বা ক্ষেত্র বিনিময় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রেও গ্রহটি শক্তিশালী। ঠিক আছে? যদি শুভ গ্রহের নক্ষত্রে থাকে, মানে কেন্দ্রপতি বা কোণপতির নক্ষত্রে যদি অবস্থান করে, তাহলেও গ্রহ বুধ শক্তিশালী হবে।
আর 2 12 সাথে যদি কোনো গ্রহ থাকে, বিশেষ করে যে ন্যাচারাল যে শুভ মানে শুক্র বৃহস্পতি শুভ গ্রহগুলো যদি থাকে 2 12 কিংবা সমসপ্তমে, তাহলে বুধ অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী শুভ হয়ে থাকে। তো সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। বুঝা গেল কথাটা? আমরা দেখুন, হ্যাঁ স্যার। আমরা যে কোনো সাবজেক্ট বা যে কোনো টপিক জাজ করতে গেলে প্রথমে দেখব ওই বিষয়ের যে একটা কারক গ্রহ আছে, সেই কারক গ্রহটা কতটা পাওয়ারফুল, কতটা শুভ, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, পাওয়ারফুলও দেখবো, মানে স্ট্রেংথটাও দেখবো, আবার সেই সাথে আমাদের মানে পজিটিভ না নেগেটিভ সেটাও আমাদের দারুণভাবে দেখতে হবে। কারণ আমার কারক গ্রহ কিন্তু দুর্বল হলে অন্যান্য শুভযোগ থাকলেও পরে কিন্তু ভালো রেজাল্ট হবে না। কারাগ্রহ খুবই ইম্পর্টেন্ট, কারণ কারাগ্রহ বলতে আমাকে দেবে কে জিনিসটা, শিক্ষা দেবে আমাকে বুধ। তাহলে বুধের অবস্থান দেখতে হবে, এটা মাস্ট, একদম বাধ্যতামূলক। কারক গ্রহ বলতে স্যার একটু জিজ্ঞেস করছি, কারক গ্রহ বলতে ভাবগত কারক গ্রহ না গ্রহের নিজস্ব কারক গ্রহ? সাবজেক্ট ভাব, ভাব তো অবশ্যই প্রত্যেক মানে বিষয়গুলো তো ভাব থেকেই আসে, তাই তো। যেমন আমাদের লগ্ন, লগ্ন আহ লগ্নের কারগ্রহ কি, কে বলতে পারবেন লগ্নের কারগ্রহ কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি, লগ্নের লগ্নের কারক কারগ্রহ গ্রহ কি? কি রবি? রবি, রবি, গুড। লগ্নের কারগ্রহ শুধু রবি না, চন্দ্র, এটা স্থায়ী কারকতা। হ্যাঁ, কারণ কি লগ্ন থেকে আমরা কি বিচার করি, লগ্ন থেকে আমরা মাথা বিচার করি, যার কারক মানে কারক, এটা কার বিষয়টা, রবির। মাথা মানে রবি, আচ্ছা। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স আমরা জাজ করি ফার্স্ট হাউস থেকে, এটাও কিন্তু রবি হ্যাঁ, ইন্ডিকেট করে, রবি থেকে আমি পাই। বলতে চাইছিলাম স্যার, আমি সেটাই বলতে চাইছিলাম, দেখা গেল একটা লগ্নের কারক গ্রহ রবি, অথচ ধরুন আমার আমার লগ্ন ধরুন যে কোনো মানে যেটা রবি নয় আর কি, ধরুন কর্কট, তো সেক্ষেত্রে লগ্নপতি হয়ে গেল চন্দ্র বা মানে অন্য কোনো গ্রহ হতে পারে। হ্যাঁ, আমি সেই কথা বলছি, মানে ভাবগত কারক গ্রহ না গ্রহের নিজস্ব কারক আর কি, এটা হচ্ছে সেটাই বলছি। ভাবগত, ভাবগত কারক, ঠিক আছে। এখানে আপনার ওই যে রাশিতে হোক সমস্যা নাই, অলওয়েজ এই আপনার লগ্নের কারক হচ্ছে রবি এবং চন্দ্র দুটোই। কেন, এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে এত গ্রহ থাকতে লগ্নের বিষয় বা কারক গ্রহ হিসেবে কেন রবি বা চন্দ্রকে বলা হচ্ছে, এটাও আমাদের দেখতে হবে, তাই না? এটার কারণটা কি দেখুন, আমরা ফার্স্ট হাউস থেকে কি কি বিষয়কে আমরা বিচার করি। প্রথম, ফার্স্ট হাউস থেকে আমরা বিচার করি হচ্ছে মানুষের মাথা বা মস্তিষ্ক, আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, এবং চরিত্র বা ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব পার্সোনালিটি, হ্যাঁ, উৎসাহ উদ্দীপনা, মানসিক স্থিতি, রূপ, চেহারা, দৈহিক অবয়ব। এগুলো হচ্ছে মানসিক যে স্থিতি বা রূপ মানে টোটাল অবয়ব আর কি, এটা চন্দ্র থেকে বিচার করি। আবার যে দেহ বা শরীর মঙ্গল থেকে বিচার করি। সামর্থ্য বা দক্ষতা বুধ থেকে বিচার করি। আয়ু বিচার করি আমরা শনি থেকে। হ্যাঁ, এভাবে বিভিন্ন গ্রহ কিন্তু লগ্নে আছে, বাট ম্যাক্সিমাম বিষয়গুলোর বিচার করি আমরা রবি এবং চন্দ্র থেকে। এই কারণেই যেমন জীবনী শক্তির কথা বলি, সেটাও কিন্তু আমাদের রবি দেয়। তারপরে আনন্দ সুখ, এই সবকিছু রবি। এই কারণে আত্মার বলা হচ্ছে, কারক গ্রহই তো রবি। হ্যাঁ, এই কারণে লগ্নের কারক গ্রহ হচ্ছে রবি এবং চন্দ্র। এই কারণে যখন যে কোনো চার্ট দেখলে আমরা ট্রেডিশনালি আগে রবির অবস্থান এবং চন্দ্রের অবস্থান সর্বাধিক অগ্রে বিবেচনা করতে হবে। সবার প্রথমে আমরা বিচার করব রবির অবস্থান, রবি কতটা দুর্বল সবল, শুভ না অশুভ, সেটা বিচার করলে কি হয়, যেমন আপনি কারো লংজিভিটি বিচার করছেন মানে তার আয়ু কিংবা ধরুন তার জীবনী শক্তি, হ্যাঁ, তাহলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি বিচার করছেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন রবি কি অবস্থানে আছে। কারো যদি রবি ভালো অবস্থানে থাকে, শুভ গ্রহে বা শুভ ক্ষেত্রে থাকে বা শুভ হয়ে থাকে, তাহলে তার আয়ু শক্তি বেশি হবে, লংজিভিটি বেশি হবে, তার লাইফ স্প্যান বেশি হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। আবার চন্দ্র, চন্দ্র থেকে পুষ্টি বিচার করা হয়, সেই পুষ্টিটাও কিন্তু আমাদের আয়ুর জন্য ইম্পর্টেন্ট। এই কারণে চন্দ্র যদি দুর্বল থাকে, জাতকের ফাঁড়া তৈরি হয়, ফাঁড়া থেকে তার দুর্ঘটনা অসুখ বিভিন্ন জিনিস হতে পারে। আর চন্দ্র যদি শুভ থাকে, তাহলে তার পুষ্টি সাধনটা ভালো হবে। আর পুষ্টি সাধন ভালো হওয়া মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আয়ু শক্তি ভালো থাকবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। গেল তাহলে এই কারণে বললাম যে আমরা আমাদের যে কোনো কারক গ্রহকে আগে অবশ্যই জাজ করতে হবে। একইভাবে রবির পরে যেমন ধরুন আমাদের দ্বিতীয় ভাবের কারক গ্রহ কি তাহলে, এটা কিন্তু রাশির কারক বলছি না, আমি দ্বিতীয় ভাবের কারক বলছি। দ্বিতীয় ভাবে স্থায়ী কারক গ্রহ কোনটি?
যেমন দ্বিতীয় ভাব থেকে আমরা কি বুঝাই? ধন দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, মানে পানি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো বিচার করতে হয় বৃহস্পতি এবং শুক্র দিয়ে। কারণ বৃহস্পতি এবং শুক্র হচ্ছে আমাদের বাণী, আমাদের মধুরতা, সুন্দরতা, আমাদের ধন দৌলত, অর্থবিত্ত, এগুলো সবকিছুই শুক্র থেকে আসে বা বৃহস্পতি থেকে আসে। এই কারণে আমাদের দ্বিতীয় ভাবের কারগ্রহ হিসেবে অধিক গুরুত্ব পেয়েছে বৃহস্পতি এবং শুক্র, তাই না? তো তৃতীয় ভাবের কারক গ্রহকে, তৃতীয় ভাব থেকে আমরা কি বুঝাই? তৃতীয় ভাব থেকে আমরা বুঝাই যোগাযোগ, ঠিক আছে, আমাদের যে সাহস, হ্যাঁ, আমাদের ভাই মানে ব্রাদার্স, যেটাকে আমরা সহজ ভাব বলে থাকি। ওকে, তারপরে আমাদের বিভিন্ন রকমের প্রচার প্রচারণা, কমিউনিকেশন, এগুলো সব কিছু আমরা থার্ড হাউস থেকে দেখি। আবার দেখা যায় কি আমরা আমাদের কিছু কিছু বিষয় মঙ্গল থেকেও বিচার করে থাকি। যেমন বিশেষ করে আপনার ধৈর্য, পুরুষত্ব, ভাই, প্রিন্টিং, তারপর একটা যোদ্ধা মেন্টালিটি, এগুলো সব মঙ্গল। বেশিরভাগ বিষয়গুলো আমরা মঙ্গল থেকে পাওয়ার কারণে তৃতীয় ভাবের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তারপর যেমন ধরুন চতুর্থ ভাবের কারক গ্রহ সুখ, আমরা জানি সুখ, স্বাচ্ছন্দ্য, শিক্ষা, এগুলো সব চতুর্থ ভাব থেকেই দেখা। এই কারণে চন্দ্র এবং বুধকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে চতুর্থ ভাবের কারক গ্রহ হিসেবে। আমরা শিক্ষাটাও সেখান থেকে দেখি বলে আমাদের শিক্ষার কারক গ্রহ বুধ। ঠিক আছে, আমি আর বিস্তারিত বলছি না, এতটুকুই বললাম। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বুধের বলবত্তা আমাদের দেখতে হবে, তাইলে পরে আমরা সহজভাবে এটা জাজ করতে পারবো। ওকে, এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা প্রথমে কি দেখব? আগে বুধের বলবত্তাকে দেখে নেব। এটা শুধু বুধের বেলায় নাই, যে কোনো বিষয় বিচার করতে গেলে আমরা ওই বিষয়ের কারক গ্রহ কেমন অবস্থানে আছে এটা বিচার করতে হবে। যেমন আপনি কথার কথা ধরলাম, আপনি কর্ম বিচার করবেন। কর্ম বিচার করলে আমাদের শনিকে বিচার করতে হবে। শনি কি অবস্থানে আছে, শুভ না অশুভ, শক্তিশালী না দুর্বল, ঠিক আছে? এগুলো দেখলে পরে আপনি যদি শনি শুভ হয়ে থাকে এবং শক্তিশালী হয় তাহলে কর্মজগতে উন্নতি আসবে। আর যদি শনি দুর্বল থাকে, আর যদি শনি অশুভ থাকে, তাহলে কর্মজগতে সেই অনুকূল সাপোর্ট পাবে না। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, গেল, ঠিক স্যার, আছে। একটা প্রশ্ন আছে। শিওর। আমি চাই, এখানে যেমন আমাদের বিএনএন পদ্ধতিতে বৃহস্পতিকে জীবলগ্ন হিসেবে ধরা হয়েছে। তো হুম। এখানে আপনি যেমন প্রথম পয়েন্টটা লিখেছেন, জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব কোন রাশি। তো এই চতুর্থ ভাবটাকে স্যার কেন নেওয়া হলো? চতুর্থ ভাব থেকে শিক্ষা বিচার করা এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। বুঝতে পেরেছি। এবার চতুর্থ পতি যদি কোনো খারাপ রাশিতে বসে থাকে বা খারাপ গ্রহের সাথে যুক্ত থাকে তাহলেও শিক্ষায় বাধা আসতে পারে। বাধা আসবে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওকে বাধা স্যার, আসবে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার শিক্ষার ক্ষেত্রে শুধু শুধু নয় নাইনটাও তো দেখে স্যার। ওটা হলো উচ্চ শিক্ষা, ঠিক আছে। আমরা হ্যাঁ, উচ্চ শিক্ষা। এখানে যেখানে আমরা বেসিক শিক্ষা বলতে বোঝাচ্ছি স্কুল বা উচ্চ মাধ্যমিক এই পর্যায়ে শিক্ষাগুলো, দেখুন আমাদের উচ্চশিক্ষা বলতে ফিফথ হাউস থেকেও আমরা শিক্ষা বুঝাই। বিশেষ করে এখানে অনেকগুলো ভাব আছে, যেমন দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে একেবারে মায়ের কোলে বসে যে শিক্ষাটা, অ্যালফাবেট শেখা, এটা হলো সেকেন্ড হাউস। ফোর্থ হাউস হচ্ছে আমাদের স্কুল, প্রাইমারি কিংবা সর্বোচ্চ হাই স্কুল এগুলো, বা উচ্চ মাধ্যমিক এগুলো। ইউনিভার্সিটি লাইফের যে পড়াশোনা, অনার্স অনার্স বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা, এটা হলো ফিফথ হাউস, ঠিক আছে। তারপরে গবেষণা ধর্মী, যেমন পিএইচডি লেভেলের যে পড়াশোনা, গবেষণা, অনেক ডিপ স্টাডি, রিসার্চেবল পড়াশোনা, ওটা হচ্ছে আমাদের নবম ভাব। কারণ নবম মানে উচ্চ, তাহলে উচ্চ বলতে এখানে রিসার্চেবল পড়াশোনা বোঝাচ্ছে। আর পঞ্চম ভাব থেকে বোঝায় আমাদের আত্মস্থ করা। আমরা যখন স্কুলে পড়ি তখন কিন্তু আমরা আত্মস্থ চেয়ে মুখস্থ বেশি করি। ফোর্থ হাউস থেকে আমরা মুখস্থ বিদ্যাটাই বেশি বিচার করা হয়, মেমোরি পাওয়ার। এই কারণে চতুর্থ ভাবের মানে কারাগ্রহ হিসেবে বুধকে নেওয়া হয়েছে। বুধ সবসময় মুখস্থ বিদ্যায় পারদর্শী। হ্যাঁ, আর পঞ্চম ভাবেও বুধকে দেওয়া হয়েছে, সেই পঞ্চম ভাব থেকে আমাদের ইন্টেলিজেন্সকে বোঝায় বা বুদ্ধিমত্তাকে বোঝায়, সেটাও। আর নবম ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আসলে মুখস্থের চেয়ে আত্মস্থ করতে পছন্দ করে। হ্যাঁ, এবং সে বোঝা, তার বোধগম্য পাওয়ারটা অত্যন্ত বেশি, যার কারণে নবম ভাবের কারগ্রহ হিসেবে বৃহস্পতিকে নেওয়া হয়। ঠিক আছে, এটা আমাদের ভাগ্য বা লাক কিংবা উচ্চশিক্ষা, গবেষণা, ধর্মী যে পড়াশোনা, এগুলো। এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম আর কি। তো আমরা বিএনএন প্রক্রিয়া আমরা একটু ভিন্নভাবে দেখব। বিএনএন প্রক্রিয়া প্রথমে আমরা বললাম কি, জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব কোন রাশি। রাশি কেন বলা হচ্ছে? দেখুন, এক একটা রাশির এক একটা সাবজেক্ট ইন্ডিকেটর রয়েছে।
যেমন আমি প্রথমে যদি লিখি আমাদের মানে মেষ রাশির কথা বলি, আমি একটা দিয়ে জাস্ট বুঝিয়ে দেবো, বাকিগুলো আপনাদের নোটস পেয়ে যাবেন। তাহলে মেষ রাশির সাবজেক্ট গুলো কি কি? আমি যদি মেষ রাশির সাবজেক্ট মানে একটু লিখি, তাহলে সাবজেক্ট গুলো আপনারা চাইলে লিখতে পারবেন। এখন মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি, এটা হচ্ছে মঙ্গল দ্বারাই মানে কি শাসিত একটা রাশি। তো এখানে যেহেতু মঙ্গল, যার কারণে আমরা বলতে পারি এখানে এগ্রিকালচার বা কৃষির একটা সম্পর্ক রয়েছে, কৃষিকাজ, ঠিক আছে, বা এগ্রিকালচারাল সায়েন্স যেটাকে বলে, অর্থাৎ আমরা কৃষি বিদ্যা বলতে পারি বা কৃষি বিজ্ঞান আর কি, কৃষি বিদ্যাই বলি আমরা। এটা আমাদের ছিল, আমাদের ছোটবেলায়ও ছিল। যাই হোক, কৃষি শিক্ষা বলতাম, বিদ্যা বা শিক্ষা, এটা এটা হলো এগ্রিকালচারাল সায়েন্স। আরেকটা সাবজেক্ট মেষ রাশিতে বোঝায়, সেটা হলো ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স, এটা একটা সাবজেক্ট মেষ রাশির। কারণ কি? কারণ আমরা জানি মঙ্গল মানে কি বিদ্যুৎ। মঙ্গল বিদ্যুৎ থাকার কারণে ইলেকট্রিক রিলেটেড যে কোনো সাবজেক্ট, সেটা হতে পারে ট্রিপলি, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা হতে পারে, কিংবা ফায়ার, মানে এরকম বিষয় রিলেটেড যে কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে, ঠিক আছে। বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা হলো কেমিক্যাল। আমরা কেমিক্যাল, কেমিক্যাল কেন? কারণ এটা মঙ্গল যেহেতু একটা সায়েন্স রিলেটেড মানে গ্রহ, মেষ রাশির মধ্যে কেমিক্যাল রিলেটেড পড়াশোনাও বোঝায়, কেমিক্যালস নিয়ে, যে কোনো কেমিক্যালস নিয়ে। তারপর রয়েছে আমাদের মানে প্রাচীন ইতিহাস, ইতিহাস বলতে পারি এনশিয়েন্ট হিস্ট্রি। ইতিহাসটাও কিন্তু আমরা মঙ্গল থেকে মেষ রাশি থেকে পাই। রয়েছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিজ্ঞান, রাজনীতিবিদ্যা, এটাও একটা বিষয়। এরপর রয়েছে আমাদের টেকনিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা বলি কি বলবিদ্যা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফিজিক্স মানে ফিজিক্স আর কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে। তারপরে আমাদের প্রিন্টিং এবং ডেন্টাল বিষয়গুলো রয়েছে। আমরা থার্ড হাউস থেকে প্রিন্টিংটাও দেখি, যার কারণে মঙ্গলকেও বলা হয়েছে থার্ড হাউসের আপনার ইয়ে আহ, কারক গ্রহ আর কি। তো প্রিন্টিং অথবা দাঁত সংক্রান্ত বিষয়, মঙ্গল মানে দাঁত, আমরা আগে পড়িয়েছিলাম বিএনএন। তো প্রিন্টিং কিংবা ডেন্টাল সার্জারি রিলেটেড, মানে সার্জারি, মঙ্গল থেকে আমরা সার্জারি বোঝাই। এই সকল বিষয়ে আমরা কোথা থেকে পাবো? মেষ রাশি থেকে পাবো। আচ্ছা, গেল। তো আরেকটা হলো এরকম আমাদের বৃষ রাশি বা মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি থেকে শুরু করে একদম মিন পর্যন্ত 12টি রাশি কিছু সাবজেক্ট আছে, যেগুলো আমি আপনাদের নোটস দিয়ে দেব, যে কোন রাশিতে কোন কোন সাবজেক্ট গুলোকে ইন্ডিকেট করে। সব সাবজেক্ট গুলো আসলে এখন লিখে দেওয়া সম্ভব না। আমি একটা নোটস দিয়ে দেবো, সেটা মিলিয়ে নেবেন। তাহলে প্রত্যেকটা রাশির কি রয়েছে? আলাদা আলাদা বিষয় রয়েছে। তাহলে এই কারণে আমরা বললাম যে জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব কোন রাশি সেটি দেখতে হবে। যেমন কথার কথা, কারো জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ রাশি যদি মেষ রাশি হয় বা চতুর্থ ভাব যদি মেষ রাশি হয়, তাহলে অবশ্যই জাতক এই সকল বিষয়ের সাথে রিলেটেড পড়াশোনা করলেই তার জন্য ভালো হবে। ক্লিয়ার? মানে সে তার জীবনে সাইন আসবে বা উন্নতি করতে পারবে। এটা হলো আমরা জীবলগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব। 2 নম্বর সূত্রে আসি, চতুর্থপতি কোন রাশিতে রয়েছে। চতুর্থপতি বলতে ওই জীবলগ্ন থেকে গুণে গুণে চতুর্থ যে অধিপতি, সেই অধিপতি কোন রাশিতে রয়েছে সেই রাশির কারকতাগুলোকেও আমরা নেব, বা সেই রাশির বিশেষ করে সাবজেক্ট কারকতা মানে বিষয়ভিত্তিক কারকতাগুলো আমরা নেব, সেগুলোকে আমরা ম্যাচিং করব। আর 3 নম্বর হচ্ছে বুধ গ্রহ কোন রাশিতে রয়েছে, সেই রাশির কারকতাগুলো নেব, এবং বুধের সাথে কোন কোন গ্রহ যুক্ত সংযোগ তৈরি করছে সেটা আমরা দেখে এটাকে জাজ করতে পারবো। ওকে। তো এবার আমি স্পেসিফিক একটা মানে জন্ম চার্ট বা জন্ম ছক ধরে বিচার করলে আপনাদের জন্য সহজেই সেটা বিষয়টা ক্লিয়ার হতে সুবিধা হবে। তা আমি একটা জন্মছক লিখছি, আপনারা সবাই একটু টুকে নেবেন। তারপরে আমরা এই ব্যক্তিটার মানে অ্যানালাইসিস করব তার জন্মছকে, কেমন? আচ্ছা, তাহলে দেখুন। সো এই ব্যক্তির জন্মছকটা আমরা একটু দেখি। এখানে লিখবো, আচ্ছা এখানে লিখি, ছোট্ট করে লিখছি। প্রথমে মেষ রাশিতে লিখুন রাহু, এখানে রাহু অবস্থান করছে। কর্কটে লিখবেন শুক্র, শুক্র, শনি, এই দুটো গ্রহ এখানে রয়েছে। বুধ রয়েছে কোথায়? সিংহ রাশিতে। আর কন্যা রাশিতে রয়েছে পরপর রবি, রয়েছে বৃহস্পতি, রয়েছে মঙ্গল, ঠিক আছে।
এখানে মঙ্গল দগ্ধ, বৃহস্পতিও দগ্ধ, যেহেতু রবির সাথে অবস্থান করছে এই কারণে এরা দগ্ধ হয়ে আছে। আর তুলা রাশিতে কে কে রয়েছে? তুলা রাশিতে চন্দ্র রয়েছে আর কেতু রয়েছে। চন্দ্রকেতু কানেকশন দেখুন, চন্দ্রকেতু কানেকশন কিন্তু এক্ষেত্রে আছে। আচ্ছা, এই হলো আমাদের গ্রহ। তাহলে এখন আমরা দেখবো, তাহলে আমরা কাকে খুঁজবো বলুন? বৃহস্পতি কোথায় আছে সেটাকে আমরা খুঁজবো। যেহেতু বৃহস্পতি এখানে রয়েছে তার মানে জাতকি জাতিকা, এটা একটা জাতিকা, তাহলে জাতিকার জীবলগ্ন কি তাহলে? কন্যা রাশি। ক্লিয়ার? কন্যা রাশি হচ্ছে জাতিকার জীবলগ্ন। তাহলে জীবলগ্ন সাপেক্ষে এবার আমরা সূত্রে আসবো। জীবলগ্ন সাপেক্ষে চতুর্থপতি কি কি হবে বলুন? কোন রাশি? বৃহস্পতি। 2, 3 এবং 4। বৃহস্পতি নেই যাই। তাহলে বৃহস্পতি সাপেক্ষে চতুর্থ রাশি হচ্ছে আমাদের ধনু রাশি। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। আচ্ছা, তাহলে ধনু রাশির যে আমাদের বিষয় সাবজেক্ট গুলোকে বোঝায় সেটা আমি একটু লিখে নিই, তাহলে আপনারাও চাইলে লিখতে পারেন। ধনু রাশির সাবজেক্ট, ধনু রাশির সাবজেক্ট ইংলিশে লিখি সুবিধা হবে। তাহলে এটা কি? ইলেকট্রনিক্স, সরি, ইলেকট্রনিক্স না, ইকোনমিক্স। ইকোনমিক্স, ঠিক আছে, অর্থনীতি। হ্যাঁ, তারপরে রয়েছে রিলিজিয়ন মানে ধর্ম, রিলিজিয়ন, ধর্মতত্ত্ববিদ্যা। কারণ ধনুরাশি তো, ধনুরাশি তো জ্ঞানের রাশি এবং বিশেষ করে বৃহস্পতি রাশি, তো ধর্মকর্ম থাকবেই সেখানে। থিওলজি হতে পারে, হ্যাঁ, থিওলজি, ধর্মতত্ত্ব। তারপরে হিলিং রিলেটেড, হিলিং রিলেটেড, হিলিং রিলেটেড বলতে কিরকম? যেমন নার্সিং, কথার কথা। যেমন রয়েছে বিভিন্ন প্রকারের হিলিং আছে না, রেকি হিলিং রয়েছে, ক্রিস্টাল হিলিং রয়েছে, এঞ্জেল থেরাপি রয়েছে, তারপরে বিভিন্ন করুণা রেকি রয়েছে, কুণ্ডলিনী রেকি রয়েছে, এরকম। তাছাড়া বিভিন্ন কি বলে হিজিমা চিকিৎসা রয়েছে, আকুপাংচার রয়েছে, আকুপ্রেশার রয়েছে, নানান রকম অ্যাস্ট্রোলজি সব এগুলাও হিলিং, রেমেডি, এই বিষয়গুলো হিলিং। তাহলে হিলিং রিলেটেড সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপরে আসুন দেখুন লিটারেচার, কারণ বৃহস্পতি একটু লিটারেচার পছন্দ করে। লিটারেচার মানে সাহিত্য, যে কোনো সাহিত্য নিয়ে, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, হ্যাঁ, যে কোনো ধর্ম সাহিত্য, এগুলো নিয়ে। এবারে রয়েছে গুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা বা অকাল্ট সায়েন্স, যেটাকে বলে অকাল্ট, অকাল্ট, অকাল্ট সায়েন্স, অকাল্ট, অকাল্টে লিখছি শুধু। তারপর রয়েছে এডুকেশন রিলেটেড কোর্সেস। এডুকেশন বলতে কি বোঝাচ্ছে? বিএড, মানে বিএড, যে আমরা এডুকেশন বিএড আছে না, যারা শিক্ষকতায় রয়েছেন তারা জানেন, ব্যাচেলর অফ এডুকেশন, বিএড, বা এমএড, বিএড এমএড যেটাকে বলে, হ্যাঁ। অথবা বলতে পারি আমরা বিকম, কমার্শিয়াল যে বিষয়গুলো, বিকম বা এমবিএ, হ্যাঁ, এমবিএ, এ ধরনের উচ্চশিক্ষাগুলো আসতে পারে। কম্পিউটার্স, তারপরে আমরা বলতে পারি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ, সিএ, সিএ হতে পারে, হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি হয়, অ্যাকাউন্টেন্সি। বিজনেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, বিজনেস, আচ্ছা আমি বি ডট ম্যানেজমেন্ট লিখছি, ম্যানেজমেন্ট। তারপর রয়েছে আপনার এই যে আর আর কি বলা যায়, এগুলো, হ্যাঁ, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তাহলে ধনুরাশির সাবজেক্টগুলো আমরা পেয়ে গেলাম। এই সাবজেক্টগুলোই হচ্ছে মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চতুর্থ রাশি যেহেতু ধনুরাশি পেলাম, আমরা এখান থেকে কিছু সাবজেক্ট পেয়ে গেলাম। এবার আমরা দেখব, আমরা দ্বিতীয় সূত্র কি ছিল? চতুর্থপতি কোন রাশিতে রয়েছে। তাহলে চতুর্থপতি এখানে বৃহস্পতি নিজেই, তাই না? আচ্ছা, দেখুন বৃহস্পতি কোথায়, কোন রাশিতে রয়েছে? কন্যা রাশি। কন্যা কন্যা। রাশিতে। তাহলে কন্যার সাবজেক্ট গুলো আমরা লিখবো সবাই। হ্যাঁ, তাহলে কন্যার সাবজেক্ট কি কি আছে? কন্যার সাবজেক্ট গুলো এখন লিখুন। কন্যার সাবজেক্ট হচ্ছে আমাদের প্রথমে আসবে, যেহেতু এটা এটার অধিপতি কে? বুধ। তাহলে বুধ রিলেটেড সাবজেক্ট গুলো হবে। যেমন ধরুন কন্যার আসতে পারে এরকম, প্রথমে হচ্ছে কন্যা। আচ্ছা, কন্যার মধ্যে আমরা ফার্মেসি ধরবো, ফার্মেসি, ফার্মেসি।
ফার্মেসি। আচ্ছা, ফার্মেসি। এরপর তারপর মেডিসিন। ফার্মেসি হলে মেডিসিনও হবে। নিউরোলজি। এরপর রয়েছে সাইকোথেরাপি। সাইকো বানান কি? সাইকো থেরাপি, HY, সাইকোথেরাপি। অর্থাৎ যারা সাইকিয়াট্রিস্ট আর কি, তারা যে সাইকোথেরাপি দিচ্ছে সেগুলো। তো এরপরে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হতে পারে। এরপরে গিয়ে আমরা অ্যাস্ট্রোলজি হতে পারে। তারপরে কমার্স বিষয় রিলেটেড, এটাও হতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে। ম্যাথমেটিক্স, যেহেতু জুপিটার ম্যাথস রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট। এসি, আমি এটা লিখে দিলাম অ্যাকাউন্ট্যান্ট। বা MBA, হ্যাঁ MBA হতে পারে। অথবা ল অ্যান্ড জুডিশিয়াল ল। তারপরে অকাল্ট সায়েন্স হতে পারে, অকাল্ট। এরপরে হতে পারে হিলিং রিলেটেড। হ্যাঁ, হিলিং রিলেটেড সাবজেক্ট গুলো। ট্রেড অ্যান্ড কমার্স তো আগে বলেছি, মোটামুটি এগুলাই। তাহলে এইখান থেকে, কন্যা রাশি থেকে আমরা এই সাবজেক্ট গুলো পাচ্ছি, সেগুলোকে আমরা ইন্ডিকেট করলাম। তাহলে এটা হচ্ছে কি কন্যা রাশির সাবজেক্ট। কন্যা রাশি। আচ্ছা, এবার গেল তাহলে আমরা চতুর্থপতি যে রাশিতে রয়েছে ওই রাশির কারকতাগুলো আমরা পেলাম। তৃতীয় নাম্বার সূত্র, সেটা হলো শিক্ষার কারক গ্রহ বুধ কোন রাশিতে রয়েছে। দেখুন, এই যে জন্মছকে শিক্ষার কারক গ্রহ বুধ কিন্তু সিংহ রাশিতে রয়েছে, তাই তো? হুম। তাহলে সিংহ রাশির কারকতাগুলো লিখবো আমরা। আমরা লিখি সিংহ রাশির যে যে সাবজেক্ট গুলোকে ইন্ডিকেট করবে সেগুলো আমরা লিখে যাব পরপর। আচ্ছা, সিংহ থেকে আমরা কি পাই? সিংহ থেকে আমরা পাই জিওগ্রাফি, মানে জিওগ্রাফি ভূগোল যেটাকে বলে, হ্যাঁ, যে ইংলিশে লিখি জিওগ্রাফি। আসলে পৃথিবীতে এত এত সাবজেক্ট রয়েছে না, এত এত সাবজেক্টের মধ্যে স্পেসিফিক সাবজেক্ট খুঁজে বার করাটা খুব টাফ। তারপরে আমরা অনেক পারমুটেশন কম্বিনেশন সর্ট আউট করে করে অনেকগুলো স্পেসিফিক সাবজেক্ট বের করতে পারবো। তারপরে রয়েছে হিস্ট্রি, হিস্টোরি, হ্যাঁ হিস্ট্রি, ইতিহাস। রয়েছে পলিটিক্যাল সায়েন্স, যেহেতু এখানে রবির পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, এরপরে রয়েছে সিভিক্স বা নীতিবিদ্যা, সিভিক্স, পৌরনীতি যাকে বলা হয়, কম্পিউটার্স, কম্পিউটার্স রয়েছে। এরপরে আমরা মানে লিটারেচার নিয়ে পড়াশোনা করা, MA ইন লিটারেচার। এরপর রয়েছে এই যে বিএড, এমএড, বিএড কিংবা এমএড, MBA বলতে পারি আমরা। মেডিসিন নিয়ে পড়াশোনা করা, রবিও মানে মেডিসিন, মেডিসিন, কেমিস্ট্রি, কেমিক্যাল ব্যাপার রয়েছে, কেমিস্ট্রি। তারপর রয়েছে কোনো অ্যাডমিন রিলেটেড, যেমন ওই যে লোক প্রশাসন যেটাকে বলে, হ্যাঁ, অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে আর কি, অ্যাডমিন। আচ্ছা, আর লাস্টে মেডিকেল তো বললামই, মেডিসিন বা মেডিকেল একই কথা। তাহলে এগুলো হচ্ছে আমাদের সিংহ রাশির কিছু সাবজেক্ট। তো সেগুলোকে আমরা এখানে রাখলাম। আমাদের মোটামুটি তিনটা রাশি পেয়ে গেলাম, শিক্ষার কারক গ্রহ বুধ কোন রাশিতে রয়েছে। দেখুন এখন কাজটা কি, এখন দেখবো আমরা, এগুলো তো আমরা পেলাম এখন। এই এবার দেখবো আমরা বুধের সাথে কোনো গ্রহ সংযুক্ত আছে কিনা। বুধের সাথে কোনো গ্রহ সংযুক্ত আছে কিনা। তাহলে দেখুন, এটাকে বলা হচ্ছে প্ল্যানেটস। তাহলে এখানে বুধের সাথে কানেকশন কোন কোন গ্রহের আছে আপনারাই বলুন দেখি। রাহুর আছে। এখানে হ্যাঁ, রাহু, ভেরি গুড। তাহলে রাহু ট্রাইনে কানেকশন হয়ে গেল, রাহুর সাথে বুধের কানেকশন তৈরি হয়ে গেল। বুধের দ্বিতীয়, আচ্ছা দ্বিতীয় না, মানে পঞ্চমে কেউ নেই, সমসপ্তমে কেউ নেই, কিন্তু নবমে আছে। বুধের সাথে কি কারো ক্ষেত্র বিনিময় হচ্ছে কি, ওটাও দেখতে হবে। রবি এবং বুধের সাথে ক্ষেত্র বিনিময় হচ্ছে, দেখুন। হচ্ছে স্যার। তাহলে এটা ভেরি পাওয়ারফুল। আমরা জানি ক্ষেত্র বিনিময় 100% রেজাল্ট দেয়। ট্রাইন হুম। কানেকশন 100% রেজাল্ট। তাহলে রাহু এবং রবির কানেকশন তৈরি হয়ে গেল। তাহলে বুধের সাথে রবির কানেকশনটা আমাদের কি কি সাবজেক্টকে ইন্ডিকেট করে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আমরা এতক্ষণ দেখলাম রাশির কারকতা, এবার আমরা দেখবো গ্রহের সাথে গ্রহের সংযোগের কারকতা।
আচ্ছা, তাহলে এগুলোকে এগুলোকে কোথায় লেখা যায়? এগুলোকে আমরা আলাদাভাবে উৎপত্তি লিখছি। তাহলে বলা যেতে পারে বুধ প্লাস রবি, হুম। যেহেতু একটা স্ট্রংলি ক্ষেত্র বিনিময় হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি কি বিষয় ইন্টিগ্রেট করব? পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, কম্পিউটার্স নিয়ে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, হিস্ট্রি আমরা বলতে পারি, ইতিহাস। হিস্ট্রি ইতিহাস। বেশি এফেক্টফুল হবে। তারপরে সিভিক্স বলতে পারি আমরা, মানে পৌরনীতি। হুম আচ্ছা, যাই হোক, সিভিক্স। এরপরে সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান, হ্যাঁ সমাজ। হুম হুম। একটু রবি যেহেতু সোসাইটি রিলেটেড, তো রবি তো মানে সমাজের হ্যাঁ। পরিচিতির আলোতে আসা, এই জন্য একটু সমাজ নিয়ে বেশি চিন্তিত সে। প্রত্যেক হুম। রাজনীতিবিদরাই সমাজ নিয়ে চিন্তা করে। সমাজ কিন্তু বিজ্ঞান। করে না কিছুই। হ্যাঁ, ওটা তো যারা রাজনীতি করে এরা তো আদর্শ মেনে করে না, ব্যবসার জন্য করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্টাডি অফ থিওলজি মানে ধর্মতত্ত্ব নিয়ে রয়েছে, বিশেষ করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাষা নিয়ে তো আছেই। যাই হোক, আমরা সেটা স্যার, দেখছি না। রবি বুধ একটা ভালো কানেকশন ফর অ্যাস্ট্রোলজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটাও আমরা লিখে দিই, সমস্যা নাই। হুম জ্যোতিষ আছে, সেটা ভালো। এবার আমরা দেখবো বুধের সাথে রাহুর কানেকশন, যেহেতু হুম। রাহুকেও সেই মোটামুটি ট্রাইনে পেয়ে গেল। বুধের সাথে হ্যাঁ, রাহুর কানেকশন উচ্চশিক্ষার যোগ স্বাভাবিকভাবে আমরা জানি, এবং এটা উচ্চশিক্ষার বলা জন্য। যায় সরস্বতী যোগ। এই সরস্বতী যোগে সেখানে আমরা নিউক্লিয়ার কেমিক্যাল পাচ্ছি, নিউক্লিয়ার ফিজিক্সও পাচ্ছি। যেহেতু কেন এগুলো, কারণ রাহু মানে হচ্ছে সেই একটু সায়েন্স বিষয়েই পড়াশোনা করে, বিশেষ করে বায়বীয় বিদ্যা যেগুলো রয়েছে হুম অনলাইন, এগুলো ফরেন রিলেটেড, শেড রিলেটেড এডুকেশন। দেখুন, রাহু মানে ছায়া। তো ছায়া হওয়ার কারণে শেড রিলেটেড যে এডুকেশন গুলো রয়েছে সেগুলো বিষয়েও সে পড়াশোনা করতে পারে। তাহলে শেড রিলেটেড বিষয় কি কি রয়েছে? যেমন ধরুন কম্পিউটার সায়েন্স। কম্পিউটার শেড কেন বলা হচ্ছে? কারণ কম্পিউটার একটা বক্সের মধ্যে থাকে, এটা চারিদিকে ব্লক থাকে, এবং এটি মোটামুটি আবদ্ধ থাকে, বিধায় এটাকে শেড বলা হচ্ছে। টিভি, ফটোগ্রাফি, কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, সিনেমা, এগুলো সব শেড রিলেটেড। এগুলো হুম। আলো আঁধারের একটা খেলা এখানে আছে, এই কারণে এই হ্যাঁ, সকল বিষয় করতে পারে। করতে পারে। তারপর যেমন ধরুন বুধ রাহুর বলি, বলতে পারেন মিডিয়া এবং প্রেস বা জার্নালিজম রিলেটেড। কারণ হ্যাঁ, বুধ মানে হচ্ছে আপনার বাণী, তো বুধ আর মানে রাহু নিজেই মানে ছড়িয়ে যাওয়া। বাণী। হ্যাঁ, এটা হুম। হচ্ছে মিডিয়া নিয়ে পড়াশোনা করা, মানে সাংবাদিকতা, জার্নালিজম বা প্রেস হ্যাঁ রিলেটেড বিষয় নিয়েও পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে বিষয়। নিউক্লিয়ার কেমিক্যাল বা নিউক্লিয়ার ফিজিক্স ফরেন রিলেটেড সাবজেক্ট। ফরেন রিলেটেড যেমন ট্যুরিজম, অনেকে আছে না যে বিদেশি ট্যুরিজম নিয়ে, হোটেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করে, বা হ্যাঁ। ফরেন ট্রেড নিয়ে ব্যবসা বাণিজ্য বা মার্কেটিং, এই সকল বিষয় এগুলো কিন্তু কাজ করবে ভালো। তো যাই হোক, আমরা মোটামুটি বুধ, রবি এবং বুধ রাহুটাও কিছুটা পেয়ে গেলাম। এবার আমাদের হুম। কাজ এবার হচ্ছে ফাইনাল, এবার কম্বিনেশন, ফাইনাল সাবজেক্টে আমরা আসার চেষ্টা করব। তো সেটি কিভাবে করব? খুব সিম্পল হিসেব নিকাশ, আমরা দেখব কমন কোন কোন সাবজেক্ট গুলোতে আছে। প্রত্যেকটা রাশি তো আমরা আলাদা আলাদা পেয়ে গেলাম, সেই রাশিগুলো তো আমরা লিখলাম, এখানে কন্যা রাশি আলাদা পেলাম, এখানে সিংহ রাশি আলাদা পেলাম, আবার এখানে ধনু রাশি আলাদা পেলাম, আবার এখানে হুম। কম্বিনেশন পেলাম, ঠিক আছে। সবকিছু মিলিয়ে আমরা এবারে কি করব? পারমিটেশন কম্বিনেশন বা সাজাবো, কোথায় কোথায় সাজালে কেমন হয়। দেখুন, একটি বিষয় খেয়াল করুন, ইকোনমিক্স শুধুমাত্র আমরা এক জায়গায় পেয়েছি, আর খুব কোথাও একটা পাই নাই, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইকোনমিক্সকে আমরা কেটে দেব। ইকোনমিক্স আমাদের জন্য ইম্পর্টেন্ট না। রিলিজিয়নটা বেশ কয়েকটা জায়গায় পেয়েছি, কি কি জায়গায় দেখুন। রিলিজিয়ন আমরা ধনুরাশিতে পেয়েছি। রিলিজিয়ন আমরা কোন রাশিতে কি আছে? হ্যাঁ, অকাল্ট আছে। হ্যাঁ, অকাল্ট 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 কোথায়? এই যে, হ্যাঁ অকাল্ট। অকাল্ট আছে, এখানে পেলাম। তারপরে এখানে বুধ রবির জ্যোতিষ এখানেও আছে। ভালো কানেকশন আছে। রিলিজিয়ন এখানে আছে। কম্পিউটারটা ভালো হতে পারে, কারণ রবি সিংহ রাশিতেও কম্পিউটার আছে, থিওলজি, এদিকে ধনু রাশিতেও। থিওলজি কিন্তু হ্যাঁ বুধ রবি তো থিওলজি আছে। তো হ্যাঁ এইটাকে আমরা মোটামুটি গোল করলাম। হিলিং রিলেটেড আছে, লিটারেচার কি পেলাম? লিটারেচার পেলাম তো অনেক জায়গায়, হ্যাঁ। যেমন এখানে লিটারেচার দু আছে। জায়গায় পেয়েছি স্যার, ধনু রাশিতে সিংহ রাশিতে। হ্যাঁ, ধনুরাশিতে লিটারেচার আছে। কন্যা রাশিতে নেই, না নেই। আচ্ছা, যাই হোক, এমবিএটা স্যার কমন পেয়েছি তিনটে জায়গাতেই। অকাল্ট পেয়েছি আমরা। হুম। বিএড পেয়েছি আমরা, আমার দুইটা জায়গায় পেয়েছি। বিএড আমরা এখানেও পেয়েছি।
এমবিও পেয়েছি, দেখুন এমবিএ এখানেও আছে, এমবিএ এমবিএ তিনটে এখানেও জায়গাতেই পেয়েছি। পেয়েছি। মেডিসিনও পেয়েছি বেশ কয়েকটা জায়গায়। হুম। মেডিসিন এখানে পেলাম, বা মেডিকেল একই কথা। আর হলো এখানে কন্যা রাশি তো আছে মনে হয়, যে ফার্মেসি মেডিকেল এগুলো আছে। হ্যাঁ, মোটামুটি স্যার এমনি তো বুধ রাহুর একটা উচ্চশিক্ষার যোগ রয়েছেই। আর যেহেতু বুধ আর রবির ক্ষেত্র বিনিময় হয়েছে, সেক্ষেত্রে বলা যেতে পারে এমবিএ হায়ার স্টাডিজ এর যোগ তো রয়েছেই। সেখানে সে কম্পিউটার নিয়ে বা মেডিসিন নিয়ে বা এরকম ইঞ্জিনিয়ারিং টাইপের কিছু যদি করতে চায়, এগুলো তার জন্য খুব ভালো যোগ হতে পারে। বা সে যদি মনে করে অকাল সায়েন্সেও আসবে, সেটাও তার জন্য খুব ভালো একটা আচ্ছা, ওইটা ওইটা জব আমরা হতে পারে। ওইটা একটু ফাইনালি আসবো, আমরা সিদ্ধান্তটা পরে আসবো, আমরা আগে একটু সর্ট আউট করি। অ্যাকাউন্টেন্স ব্যাপারটা কোথায় জানি দেখলাম, এমবিএ অবশ্য অ্যাকাউন্টিং থাকবে, এই যে অ্যাকাউন্টিং কোথায়। হুম, ধনু রাশিতে। আমরা ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্ট বা বিজনেস ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলতে পারি এমবিএ অনেকটা এমবিএ যাবে। এই যে অ্যাকাউন্টিং এখানেও আছে, অ্যাকাউন্টিং এখানেও আছে, আবার এখানেও আছে। ধনু রাশিতে রয়েছে, কন্যা রাশিতে রয়েছে, সিংহ রাশিতে অ্যাকাউন্টিং খুব একটা নেই। তবে কম্পিউটার্স অনেক জায়গায় পাচ্ছি, যেমন এখানে কম্পিউটার্স, এখানেও কম্পিউটার্স, আবার আবার এখানে এখানে মেডিসিন, এইখানে আবার পাচ্ছি না, কিন্তু আবার বুধ রবির মধ্যে কম্পিউটার্স আছে, আসবে। এই সরি, বুধ রাহুর মধ্যে কম্পিউটার্স রাহু আসবে। বুধ। বুধ এবং রাহুর মধ্যে কম্পিউটার্স আসবে। তার মানে ওখানে আমরা পাচ্ছি, এটাকে আমরা গোল চিহ্ন দিলাম। তারপরে মোটামুটি গেল সবগুলোই আমাদের আসছে। কমার্স, হ্যাঁ কমার্স, কমার্সও আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্যুরস ট্রাভেলস। আচ্ছা, এবার পলিটিক্যাল সায়েন্সও আছে, ইতিহাস, সিভিক্স, সমাজবিজ্ঞান। তা এবার আমরা ফাইনালি আসবো, ফাইনালি আমরা, আপনি যেটা বললেন একটু আগে, যে আমরা ফাইনালি কিভাবে করব, তাহলে আমরা কাউকে বলবো না যে তুমি এই সাবজেক্টই পড়ো। আমরা যখন ক্লায়েন্টে আসবে, যখন জিজ্ঞেস করবো, তখন বলবো তোমার আগ্রহ কোন সাবজেক্ট নিয়ে পড়ার। এটা আগে আমরা তার মন হুম। মানসিকতা জেনে নেব। তোমার আগ্রহ কি এটা জানার পরে দেখবো, এবার দেখবো সেই সাবজেক্টটা তার এই বিচারে যাচ্ছে কিনা। যদি তার এক্স্যাক্টলি। সাবজেক্টটা তার বিচারে কমন চলে আসে, তাহলে আমরা বলবো হ্যাঁ তুমি তাহলে এটা পড়তে পারো, তোমার জন্য ভালো, উন্নতিকারক। আর সেই যদি তখন আর সেটা, বেশি ছেড়খানি করার দরকার নেই আর কি। হ্যাঁ, যেমন সে যদি মানে মেডিসিন বা ফার্মেসি মেডিকেল লাইনেও পড়াশোনা করে, তাও কিন্তু তার জন্য সাকসেস আসবে। কেননা আসবে। এখানে রবি মানিও হচ্ছে মেডিসিন লাইনের একটা ব্যাপার রয়েছে। তারপরে বুধ রবির কানেকশন আর কি। আবার এদিকে কন্যা রাশি তো আমরা মেডিসিন পাচ্ছি, সিংহ রাশি তো আমরা মেডিসিন বা মেডিকেল লাইন পাচ্ছি, এদিকে ধনু রাশি তো মেডিকেল মেডিসিন, এগুলো আমরা পাচ্ছি। না, স্যার এখানে পাচ্ছি আমি না। একটা কথা বলছি। কি? অ্যাকচুয়াল যে মানে রাশিগুলোর যে সাবজেক্ট আমরা চুজ করছি, সেগুলো রাশি প্রতীকে দেখে কি চুজ করছি? হ্যাঁ, অনেকটাই রাশি প্রতীক আছে, অনেকটাই ওটার ইন্টারনাল বিস্তৃত তার তার যে, নিজস্ব কিছু আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, রাশির প্রতীক বলতে রাশির প্রতীক আছে, আবার রাশির মালিকের কিছু তাহলে তাহলে কারকতা। তাহলে সাবজেক্ট প্রত্যেকটা রাশিপতির তো দুটো করে ঘর আছে, একবারে রবি আর চন্দ্র বাদে। তাহলে দুটো করে ঘর মানে সাবজেক্ট কম্বাইন্ড প্রায় হবে। একই মিলে যাচ্ছে। হ্যাঁ, কম্বাইন্ড হবে, কম্বাইন্ড হয়ে যে সাবজেক্টগুলো বেরিয়ে আসবে, কম্বিনেশন হয়ে সাবজেক্টগুলো বের করতে হবে। কেমন, এই সাবজেক্টগুলো ধরেই আপনাকে বিচার করতে হবে যে আসলে সেই কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। আচ্ছা, এটা তো গেল আমাদের উচ্চশিক্ষা বা বিশেষ করে অনার্স লেভেলের, মাস্টার্স লেভেলের কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। আর বুধের সাথে যদি বলবত্তা শক্তিশালী থাকে, তাহলে তার স্কুল কলেজ লাইফটা ভালো যাবে পড়াশোনা। স্কুলে তো আসলে স্পেসিফিক কোনো বিষয়ে পড়াশোনা হয় না, ওখানে ওভারঅল সব বিষয় থাকে। হুম, হুম। দেখতে হবে তার সাপোর্ট পাচ্ছি কিনা, দেখুন এখানে সাপোর্ট পাই কিনা আমরা দেখবো। রবি বুধ বসে আছে কোন রাশিতে বলুন? সিংহ রাশিতে। সিংহ রাশিতে, তার মানে তার মিত্র, মানে বন্ধু রাশিতে রয়েছে। তাহলে আমরা একটা পজিটিভ সাইন পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখবো আমরা ক্ষেত্র বিনিময় কার সাথে হলো, রবির সাথে। রবির সাথে। আচ্ছা, রবির সাথে হলো, তাহলে এটা অবশ্যই শুভ গ্রহের সাথে হলো, যার কারণে এটাও অত্যন্ত শুভ, এবং তার মিত্র বন্ধুর সাথে হলো। তারপরে হুম। রবির দ্বাদশে বা দ্বিতীয় বা সমসপ্তমে কোনো গ্রহ কি আছে? অবশ্যই আছে। দ্বাদশে বুধ আছে। না, দ্বাদশে না, বুধের আমরা বুধের দ্বাদশে বা বুধের বুধের, দ্বাদশে শনি আর শুক্র আছে। শনি শুক্র আছে, তাহলে শুক্র একটা পজিটিভ গ্রহ। আর শনি যদিও হুম। বা ম্যালিফিক, তারপরে সেখানে শুভ গ্রহ আছে বলেই সেটা আমরা মিশ্রিত রেজাল্ট ধরবো। আর হুম। বুধের
দ্বিতীয় আবার রবি বৃহস্পতি শুভ গ্রহ, বৃহস্পতি আছে, রবিও আছে, আবার মঙ্গল একটু নেগেটিভ আছে, সেটা ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি শনি এবং মঙ্গল কিন্তু আবার নেগেটিভ। মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে বুধ শক্তিশালী, তবে কিছুটা হালকা নেগেটিভিটি থাকবে, কারণ সেখানে মঙ্গল এবং শনি তার সাপোর্টিং এ আছে। ক্লিয়ার? শুভ গ্রহ আছে, যেমন এখানে বৃহস্পতি বা শুক্র আছে, আবার অশুভ গ্রহ আছে। তার মানে শুভ কর্তারিও পেলো, আবার মধ্যেও পেলো, বা পাপকর্তারিও পেলো, মিশ্রিত রেজাল্ট হলো। হুম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই জাতিকার ছোটবেলায় অ্যাকচুয়াল পড়াশোনা। স্যার অ্যাকচুয়াল স্যার একটু বলি। অ্যাকচুয়াল রবি বুধ এবং শুক্র তিনটে তো শুভ দৃষ্টি মানে শুভ গ্রহ। খালি দুটো পেলো মানে অশুভ, যেটা মানে মঙ্গল আর শনি। হ্যাঁ, সেক্ষেত্রে তিনটে তো পেলো শুভ গ্রহের। হ্যাঁ, 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 তিনটে পেলো। ওই যে বললাম তো, শুভ আরো আছে, অশুভ আরো আছে। দেখুন, বুধের সাথে ট্রাইনে কার কি রয়েছে? রাহু রয়েছে। রাহুর রাহু। নবম দৃষ্টি কোথায় পড়লো? বুধের উপর পড়লো। তাহলে এখানে তাহলে কিছুটা কি নেগেটিভিটি বাড়লো না আবার? হ্যাঁ, হ্যাঁ। বেরিয়ে গেল। এদিকে রাহু আচ্ছা। কেতুর মাঝখানে ম্যাক্সিমাম গ্রহগুলো পড়ে গেছে, সেখানেও তো নেগেটিভিটি আছে। না, হ্যাঁ, সেটা তো অবশ্যই রাহু কেতুর মাঝখানে না, ওটা না, ওরকম সিস্টেম না এটা। ওটা তো হচ্ছে আচ্ছা কালো, আচ্ছা। ওটা তো কালো সর্পদোষ, ওটা না। হ্যাঁ। তো আমরা রাহু দৃষ্টি পাচ্ছি, এটা আমরা দেখতে পেলাম। আম, আর মোটামুটি আর কারো দৃষ্টি খুব একটা পাচ্ছে না, সমসপ্তমে কেউ নেই অবশ্য। ঠিক আছে, এখন মোটামুটি এটাকে ভালোই বলা চলে। ভালো বলা চলে, হ্যাঁ। বুধের ডিসপোজিটর কে? রবি। যে রবি রয়েছে কার সাথে? বৃহস্পতির সাথে এবং মঙ্গলের সাথে। তো এখানে মিশ্রিত রেজাল্ট, ভালো খারাপ মিশ্র থাকবে। ওভারঅল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জাতিকার 50% ভালো, 50% আবার খারাপ, শক্তি মানে বলবত্তার দিক থেকে বা অশুভ শুভত্বের দিক থেকে। কেমন? আচ্ছা, এবার দেখবো আমরা যে তার বৃহস্পতি জীবলগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি, 6 8 12পতি কে? শনি আচ্ছা, আর ষষ্ঠপতি রবি। হচ্ছে শনি, চন্দ্র। অষ্টমপতি হচ্ছে মঙ্গল, আর দ্বাদশপতি হচ্ছে রবি। তাহলে রবি তার শুভ গ্রহ ঠিক আছে, কিন্তু আমাদের লগ্ন বা জীবলগ্ন সাপেক্ষে রবি হচ্ছে দ্বাদশপতি, এবং বুধ হচ্ছে দ্বাদশ ভাব। তাহলে বুধ লগ্ন জীবলগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে বসে আছে, এটা নেগেটিভ। আবার দ্বাদশপতির সাথে কি হয়েছে? ক্ষেত্র বিনিময় হয়েছে, ওটাও নেগেটিভ। বাপরে। ক্লিয়ার? আবার এবার রয়েছে ষষ্ঠপতি। ষষ্ঠপতি শনি খুব একটা কানেকশন নাই এখানে, ওটা আমার ধরা দরকার নেই। কিন্তু অষ্টমপতি হচ্ছে কে? মঙ্গল। মঙ্গলের সাথে কি রয়েছে? জীবলগ্ন নিজেই। জীবলগ্ন নিজেই রয়েছে, লগ্নে মঙ্গল বসে আছে। তাছাড়া আম, যার সাথে ক্ষেত্র বিনিময় হলো রবি, সে নিজে মঙ্গল যুক্ত। তার- হ্যাঁ। তাহলে ওটাও তো নেগেটিভ ভাব। ওকে, এখন দেখুন তো, একদম। দেখুন পজিটিভের চেয়ে নেগেটিভ ভাব বেশি হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা এবার দেখি একটু কোন পতি কেন্দ্রের প্রতি দিকে খেয়াল করি তো। আমাদের যে লগ্ন সাপেক্ষে কোন পতিগুলো কে কে? শনি। কোন পতিগুলো হচ্ছে? শনি, শনির সাথে কোনো কানেকশন নেই, দরকার নেই, ওটা বাদ। এরপরে নবমপতি বৃহস্পতি। শুক্র। নবমপতি হচ্ছে শুক্র। তো শুক্রের কানেকশনও নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা কেন্দ্রপতিটা দেখবো। কেন্দ্রপতি হচ্ছে চতুর্থপতি, চতুর্থ মানে 4 7। আচ্ছা, চতুর্থপতি কে? বৃহস্পতি। বৃহস্পতি। বৃহস্পতি নিজে লগ্নে আছে, এটা আবার ভালো একদিক দিয়ে। সপ্তমপতি কে? বৃহস্পতি নিজেই। তো সেটাও কি রয়েছে? ভালো, লগ্নে রয়েছে। স্যার এইটা দশম। আমি বুঝলাম না। হ্যাঁ, না, কোন জীবলগ্নের পতি কেন্দ্রপতি সপ্তমপতি। এটা? কেন্দ্র মানে কি 1 4 7 10। আচ্ছা, জীবলগ্ন সাপেক্ষে ওটা ধরলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এরপরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এরপরে আসুন আপনার ইয়ে পতিকে, কি বলে এটাকে, দশমপতিকে, বুধ। আচ্ছা, দশমপতি তো বুধ নিজেই, তাহলে দশমপতি কেন্দ্রপতি নিজেই, ওটা কিছুটা ভালো। তো ওভারঅল আমাদের আর কিছু দেখার দরকার নেই। আমরা এখান থেকে দেখলাম যে বুধ পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে, এর মধ্যে হ্যাঁ। পজিটিভ মিলিয়ে সব 50 50, কিছুটা ভালো ওই কিছুটা স্যার, অশুভ। আমরা আমরা যে এতগুলো পজিটিভ নেগেটিভ যে বাজবো,
সেইগুলো আমরা কটা পজিটিভ কটা নেগেটিভ ওটাও তো কাউন্ট করে নিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কাউন্ট এ করলে ক- এ যেমন করে তারপরে একটা পার্সেন্টেজে একটা নিয়ে পার্সেন্টেজ আসতে হবে। আসতে হবে, রাইট রাইট। এটা প্রথমে শেখার স্বার্থে করবেন, কিন্তু একসময় আর ওটা করা লাগবে না, এমনি বুঝে যাবেন। হ্যাঁ, বুঝিয়ে রাখি যেমন সময় এখানে আমরা আসবে। নেগেটিভ ভাবটা একটু বেশি পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে জাতকের মোর দেন 50%, অর্থাৎ প্রায় 60 থেকে 65%ই তার নেগেটিভ, বাকি 40% হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলবো যে এই জাতিকার ছোটবেলায় পড়াশোনা, বিশেষ করে স্কুলের বা উচ্চ মাধ্যমিক যে পর্যায়গুলো রয়েছে, এই পর্যায়গুলোতে সেই অনুকূল পরিবেশ পাবে না। অনুকূল পরিবেশ পাবে না, তার শিক্ষায় ব্যাঘাত থাকবে, এবং সেই ইয়ার লসও হবে, গ্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাছাড়া রয়েছে এই তার বিভিন্ন কারণেই সেটা ইয়ে হবে আর কি, তার ব্রেকআপটা আসবে, শিক্ষায় ব্রেকটা হবে। হুম। ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল কটা পয়েন্ট দেখলাম? আট আট নটা পয়েন্ট না? মানে ওরকমই দেখবো আমি আর। ঠিক মানে আমার গুণা নাই, আপনারা গুনে নেবেন কয়টা আচ্ছা। হয়েছে। না, আমি কেন বলছি, ধরুন আমি যদি 5টা পয়েন্ট আমাদের যদি দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে 100%কে আমি ওই 5টা পয়েন্ট দিয়ে ডিভাইডেড করলে যতগুলো আছে হ্যাঁ, প্রত্যেকটা কত পার্সেন্ট করে ধরবো, একদম একদম ঠিক আছে। সেটাই মেন তো মেন হবে পাঁচ নাকি? ছটা পয়েন্ট গুলো ধরে নিলেই হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, মেইন গুলোই ধরবেন, এখানে অত গভীরতার দরকার নেই। যেমন নক্ষত্র আমরা গভীরতা দেখছি দরকার না, নেই। হ্যাঁ। নক্ষত্র হিসাব করলে আরো জটিল হয়ে যাচ্ছে। তো আমরা হ্যাঁ। বেসিকটা দেখছি, দেখার পরে আমরা এখান থেকে কি বলতে পারি যে ওই সিদ্ধান্ত ওটাই যে তার নেগেটিভিটি একটু বেশি, যার কারণে তার উচ্চশিক্ষা হবে, বাট ভেঙে ভেঙে হবে। অর্থাৎ সে কিন্তু যদি লেগে থাকে তাহলে অবশ্যই তার উচ্চশিক্ষা হবে, কিন্তু তার জীবনে ইয়ার লস হতে পারে বা শিক্ষায় প্রচুর বাধা বিঘ্ন আসতে পারে। আর উচ্চশিক্ষার জন্য সে কোন কোন সাবজেক্টগুলো গ্রহণ করবে, সে যদি অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, কিংবা হিলিং মানে মেডিসিন, ফার্মেসি রিলেটেড, কিংবা কম্পিউটার্স ইঞ্জিনিয়ারিং, এই সকল লাইনে যদি একটু পড়াশোনা করে, কিংবা লিটারেচার, এই সকল লাইনে যদি পড়াশোনা করে, তাহলে অবশ্যই তার সেক্ষেত্রে একটু সাপোর্টটা সফলতা ভালো আসবে। পাওয়া যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। এভাবেই এভাবেই আমরা জাজ করব, একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময় লাগলেও পরে আপনি তা ভালো হেভি একটা সুন্দর ক্লাস হলো, মানে প্রেডিকশনের আসল 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 জিস্ট আমরা পেলাম, মানে অ্যাকচুয়ালি আমরা সবই পড়ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রেডিকশন পর্যন্ত পৌঁছাতে পারছি না যুক্তি দিয়ে। ঠিক রাইট আছে। রাইট। হ্যাঁ, এবং আজকে আজকে যে ক্লাসটা হলো, আমরা কিন্তু একটা একটা পয়েন্ট মানে শিক্ষা নিয়ে এডুকেশন নিয়ে একটা একটা মানে মেন পয়েন্টে আমরা চলে এলাম, পিন পয়েন্টে। একদম একদম। এরপরে শিক্ষা নিয়ে আর এবং কোনো প্রশ্ন থাকতে পারে না আমার মনে হয়। হ্যাঁ, এবার আমাদের কি হলো, আমাদের চার্ট দেখে শিক্ষাটাকে নিয়ে এবার চর্চা করা একটা আলাদা ব্যাপার। আলাদা, হ্যাঁ। হ্যাঁ। আর একটা স্যার যেটা বলছি, প্রত্যেকটা ভাবের যে শিক্ষাগুলো আছে মানে এডুকেশন, সেগুলো বলেছিলেন আপনি পিডিএফ এ দেবেন। দিয়ে দেবো তো দিয়ে ওটা দেবো। দিয়ে দিলে আরো একটু হ্যাঁ, ভালো হবে তাড়াতাড়ি করে। একদম দিয়ে দেবো। দেখুন, এর উচ্চশিক্ষা হবে কিনা, অনেকে বলে তো সে তো শিক্ষায় ব্যাঘাত, কিন্তু উচ্চশিক্ষার যোগ অলরেডি আছে, যেহেতু রাহু বুধ কারণ বুধের কানেকশন, সাথে রাহুর কানেকশন রয়েছে। তাহলে এটা উচ্চশিক্ষা সরস্বতী যোগ আছে। তবে ব্রেক দিয়ে দিয়ে বা বিভিন্ন ঘাত প্রতিঘাত হয়ে হয়ে সে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাবে। এবং বাস্তবে কিন্তু এই জাতিকা মানে তার ইয়ার লস হয়েছে, সে উচ্চ মাধ্যমিকে একবার তার আপগ্রেড পেয়েছিল, ফেলে এসেছিল, পরের বছর আবার পাশ করেছে। আর সেই স্কুল মাধ্যমিক সময়ে সে যথেষ্ট মানে সাপোর্ট পায়নি বাবার কাছ থেকে, কারণ তার বাবা মানে চাকরি চলে যায় বা মোটামুটি ইনকাম অফ হয়ে যায়, পড়াশোনা করাটা খুব টাফ হয়ে গেছে বিভিন্ন ইকোনমিক কারণে। মানে এগুলো কিন্তু তার ঘটনার সাথে, আমাদের যুক্তির সাথে বা আমাদের অ্যানালাইসিস সাথে প্রায় মিলে গেছে। একদম। তো এই জন্য আমরা বলবো প্রথমে সময় লাগুক, বাট এই সময় যখন আপনি 50 থেকে 100টা ছক এরকম জাজ করবেন, বা এই সাবজেক্ট গুলা এগুলো দেখবেন অটোমেটিক তখন মাথায় ফিক্সড হয়ে যাবে অনেকগুলো সাবজেক্টই, তখন আপনি দ্রুত 5 মিনিটের মধ্যেই এটা জাজ করে বের করে নিয়ে আসতে পারবেন যে আনুমানিক কোন কোন সাবজেক্ট গুলো নিয়ে সে পড়াশোনা করতে পারবে। তার মানে আমরা বলতে চাইছি কি, যে এই যে আমরা যেমন এডুকেশন যে কোনো যে পয়েন্ট আউট করে যেগুলো মানুষের নিড বা প্রশ্ন করে, সেইগুলোকেই আর কি ভেঙে ভেঙে এভাবে যেভাবে আপনি দেখাচ্ছেন, এই পিন পয়েন্টে পৌঁছানোর এরকম ভাবে হ্যাঁ, দেখানো। একদম তাহলে কি একদম হবে, ধরে ধরে তাহলে কি আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ক্লাসগুলোকে ফলো করে আর সেগুলো প্র্যাকটিস করে ক্লায়েন্টের কাছে চলে যেতে পারবো, একদম পৌঁছে যেতে একদম পারবো। একদম একদম ঠিক আছে। ওকে, তাহলে আজকে অনেক রাত হয়ে গেল, আমরা শেষ পর্যায়ে চলে এসি।
তাহলে আমাদের এডুকেশন নিয়ে মোটামুটি আমাদের চ্যাপ্টার এখানে ক্লোজ। আমরা আরো দেখবো, আমরা কিন্তু টাইমিং দেখিনি এখনো, আমরা শুধুমাত্র কোন বিষয় নিয়ে পড়তে পারে সেটার প্রেডিকশন করলাম। এবার তার জীবনে ফেল কখন আসতে পারে বা কখন তার জন্য খারাপ, এগুলো আমাদের ট্রানজিট বিভিন্ন প্রোগ্রেশনে দেখবো। সেটা অনেক পরের চ্যাপ্টার, ঠিক আছে। ওকে। ওকেই, তাহলে আমরা থ্যাংক আজকে, ইউ স্যার, গুড নাইট স্যার। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই।